আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারেন্ট চলে গেছে, কপালটাই খারাপ। দেখেন কি অবস্থা, একটু ওয়েট করেন, দেখেন কারেন্ট আসে কিনা। ঠিক আছে, দুর্ভাগ্যবশত কারেন্টটা চলে গিয়েছে। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আমি কারেন্ট আসার আগ পর্যন্ত ওয়েট করছি। কারেন্ট আসলে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শিলা, ওয়ালাইকুম আসসালাম। সবাই উপস্থিত থাকা বাধ্যতামূলক। আজকের ক্লাসটা যদি আপনারা মিস করেন তাইলে কিন্তু মানে আর্থিক বিবরণী বিশাল ঝামেলায় পড়ে যাবেন। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আমানুল্লাহ শিলা আছে আমাদের সাথে। দেখা যাচ্ছে বোর্ড, কারেন্ট চলে গেছে, এটা জাস্ট দেখা যাচ্ছে আমার ওই যে ল্যাপটপের ইয়ে থেকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নোয়া আছে আমাদের সাথে, রাজ আছে, রাবেয়া আছে, তারপরে মিম আছে আমাদের সাথে। আমাদের সাথে আর কি কি আছে, সবাই ততক্ষণে জয়েন হয়ে যান। হ্যাঁ, আপনারা যাবেন না কিন্তু, একদমই যাবেন না। কারেন্ট চলে গেছে কুষ্টিয়াতে। এই প্রথম আমার ক্লাসে কারেন্ট গেল, আর কখনো আগে যায়নি। ঠিক আছে। আপনারা কিন্তু কেউ লাইভ থেকে যাবেন না, সবাই থাকবেন। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে তো? আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো? কপাল খারাপ, কপাল যদি হয় মন্দ, চোখ তাকিতেও অন্ধ। তাই না? কেমন যেন একটা প্রবাদ বাক্য আছে। এখন বোঝা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, এখন বোঝা যাইতেছে না? হুম। হুম 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 হুম, সবাই জানা যান। ওয়ালাইকুম আসসালাম রাবেয়া। হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে, একটু ওয়েট করছি। ততক্ষণে কারেন্টটা আসুক। হ্যাঁ, কারেন্টটা আসুক, ততক্ষণে আমি একটু ওয়েট করছি। সবাই থাকবেন, কেউ যাবেন না। অন্ধকার চারিদিকে, মাঝখানে আমি। হুম, ভূতে যদি টাইনা নিয়েও যায়, টের পাবো না। আপনাদের ওদিকে কি অবস্থা? লোডশেডিং কি এখন আগের মতন হয়? হুম। আওয়ামী লীগ সরকারের আমলে তো লোডশেডিং এর জ্বালায় মানুষ বাঁচতই না। এখন কি অবস্থা, লোডশেডিং কেমন জানান। আর ক্লাসটা গ্রুপে শেয়ার করে দেন, এবং পরিচিত জন যারা আছেন, হ্যাঁ, তাদেরকে মেনশন করে দেন। কেউ যাবেন না। আমার দুর্ভাগ্যবশত হঠাৎ করে কারেন্টটা চলে গেল, মোটর প্রস্তুত ছিলাম না। আশা করি কারেন্ট খুব শীঘ্রই চলে আসবে, কারণ কুষ্টিয়াতে কারেন্ট বেশিক্ষণ থাকে না গিয়ে। হয়তো কোনো সমস্যা হয়েছে, কারণে চলে গেছে। ঠিক আছে। আমার পেছনে ভূত, আসলে ঠিকই বলছেন। আমার পেছনে অনেক বড় ভূত। অন্ধকার, একদম শুনশান নীরবতা। খালি বক বক করে যাচ্ছে আপনাদের সামনে, বুঝছেন? মাঝে মধ্যে মনে করি আমি কি পাগল হইলাম, কাদের সাথে কথা বলি, নিজের সাথে নিজে কথা বলি। হ্যাঁ, আপনাদের সবাইকে অনেক অনেক মিস করছি, অনেক। আপনাদেরকে অফলাইনে সামনে থেকে ক্লাস করানো, এই সময়গুলো আসলে বড্ড মিস করছি। খুব 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 মিস করছি। সামনে থেকে বকা দেওয়া, ঝাড়ি দেওয়া, হাতে কলমে বুঝিয়ে দেওয়া, এই বিষয়গুলো আসলে অনেক মিস করছি। আহ, হ্যাঁ রিয়াদ, শিলা, হ্যাঁ বোঝা গেলেও তেমন বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বোঝা যাচ্ছে না। আমি শুরু করবো কিনা ভাবতেছি। কারেন্ট আসুক, কারেন্ট আসলেই শুরু করি, কারণ অনেক একটু সবাই ততক্ষণে জয়েন হয়ে যাক। অনেকের হয়তো আহ ভালো করে বুঝতে পারে না, অনেকের ফোনের কারণে। ওকে। আচ্ছা, আমার কি দেখা যাইতেছে? এই যে আমি ভূত, কালো কালো ভূত, কালো মানুষ, কালো ভূত। আমার কি দেখা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন? লেখা কি বোঝা যায়? বোঝা গেলে আমি শুরু করে দেবো, ততক্ষণে কারেন্ট আসতে থাকুক। আর বোঝা না গেলে শুরু করব না। দেখি সবাই বলেন, লেখা কি বোঝা যায় কিনা, মানে শুরু করার মতো কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা জানা। কি হইলো কারেন্টের হঠাৎ করে? হ্যাঁ, আমার ফুল টিম পাগল। না না না, আমি পাগল হতে পারি, আপনার পাগল না। আমার সব ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ভালো ভালো স্টুডেন্ট গুলো। বোঝা যাচ্ছে না? ওকে ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আমি শুরু করি। শুরু করি তাহলে। ঠিক আছে, সবাই আছেন তো?
সবাই আছেন তো? ওকে, দেখেন আমরা করছি হলো কি আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী খালি ম্যাথ পারলে হবে না। আর্থিক অবস্থার বিবরণী থেকে এমসিকিউ পারতে হবে এবং কিভাবে এমসিকিউ তৈরি হয়, অ্যাডমিশনে কিভাবে আসে, এসএসসি তে কিভাবে আসে, প্রতিটা বিষয় কিন্তু আপনাকে ভালো করে বুঝে শুনে মাথায় রেখে এক্সাম হলে যেতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন আর্থিক অবস্থার বিবরণী, এখানে বোঝা যাচ্ছে যে আর্থিক অবস্থা অর্থাৎ একটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময় শেষে তার ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কিরকম, উন্নতি হয়েছে কতটুকু, অবনতি হয়েছে কতটুকু, ফলাফল কি, এবং এই আর্থিক অবস্থার বিবরণীর উপর ভিত্তি করে কিন্তু একজন যে হিসাব তথ্য ব্যবহারকারী সে কিন্তু আর্থিক অবস্থার তথ্যগুলো নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। ঠিক আছে? তো প্রথমত এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আর্থিক অবস্থার বিবরণী একটা মানদণ্ড অনুসরণ করে প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে আইএস 1। কি? আইএস 1। তাহলে আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী বলা যায়, এখানে আর্থিক অবস্থাটা কাটা দেন, আর্থিক বিবরণী, কারণ আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে আর্থিক বিবরণীর অংশটা পরে আসতেছে। দেখেন আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় আইএএস 1 অনুযায়ী। এখন কোশ্চেন করতে পারেন যে স্যার আইএএস এর পুনরূপ কি? এই পুনরূপটা আমি একটু পরে দিব, একসাথে কিছু ইম্পর্টেন্ট পুনরূপ দিয়ে দিব। সেই পুনরূপগুলো যদি ভালো করে নোট ডাউন করে এবং মুখস্থ করে ফেলতে পারেন, অনায়াসে যে কোনো জায়গায় আপনি একটা এমসিকিউ কমন পাবেন ইনশাআল্লাহ। তাহলে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় কি অনুযায়ী? আইএস 1 অনুযায়ী। তাহলে এটা কি বলা হয়? বিধি। কি বলা হয়? বিধি। কি বলা হয়? বিধি। তাহলে বিধি আইএস 1 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এটা ক্লিয়ার? ক্লিয়ার? এই স্যার কথা শুনি না মানে কি? সাউন্ড বাড়ান এবং ইয়ারফোন ইউজ করেন। সাউন্ড বাড়ান এবং ইয়ারফোন ইউজ করেন। কথা শোনা যাওয়ার কথা। কথা বলে শোনে না। হ্যাঁ রে, কথা শুনেন না? কি বলে সাউন্ড আছে তো? হ্যাঁ, রাবেয়া শুনতে পাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে। তাহলে এটা এটা নোট ডান কিনা? কমেন্ট করেন। এটা নোট ডান কিনা? ক্লিয়ার? ওকে, তাহলে বিধি আইএস 1 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। রাইট? ও ও ও ও ও ও ও, লেগে গেছে রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শিলা ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। তাহলে এবার জানতে হবে এই আইএস 1 অনুযায়ী, এই আইএস 1 অনুযায়ী অনুযায়ী আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী আপনার একটু এটা একটু সাইড থেকে লিখেন, তাহলে জায়গা সামনে জায়গা পাবেন। ঠিক আছে? অনুযায়ী আর্থিক বিবরণী 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। ঠিক আছে? তাহলে আইএস 1 অনুযায়ী আর্থিক বিবরণী এই বিধি অনুযায়ী আর্থিক বিবরণীকে 4টা ভাগে বিভক্ত করেছে। প্রথমত 1 নাম্বার হচ্ছে বিশদ আয় বিবরণী। কি? বিশদ আয় বিবরণী। এই বিশদ আয় বিবরণীর অপর নাম বলা যায়, যেটা এমসিকিউ তে অ্যাডমিশনে থাকে, কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেন্সিভ ইনকাম ইনকাম স্টেটমেন্ট। STEMENT স্টেটমেন্ট। আমার জায়গা না দেখে আমি নিচে লিখবেন, সাইডে লিখেন। তাহলে বিশদ আয় বিবরণীর অপর নাম হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। আরেকটা অপর নাম বলা যায়, সেটাকে বলা হয় শুধু আয় বিবরণী। কি বিবরণী? আয় বিবরণী। বা আরেকটা নামে বলা যায় লাভ ক্ষতি বিবরণী। তাই না? অনেকভাবে কিন্তু কোশ্চেন থাকে। লাভ ক্ষতি বিবরণী। তাহলে কি বললাম? প্রথম স্টেপ হচ্ছে আইএস 1 অনুযায়ী আর্থিক বিবরণীকে, আর্থিক বিবরণী কত প্রকার? 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে থেকে প্রথমটা হচ্ছে বিশদ আয় বিবরণী, যেটাকে অন্যভাবে বলা যায় কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, বা অন্যভাবে বলা যায়, এটা অ্যাডমিশনের জন্য, এটা কিন্তু অ্যাডমিশনের জন্য কাজে লাগবে। হ্যাঁ, এটা জেনে রাখতে অ্যাডমিশনের জন্য কাজে লাগবে। আর এটা হচ্ছে এসএসসির জন্য। তাহলে বিশদ আয় বিবরণীর অপর নাম হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। আয় বিবরণী বলা যায়, অনেক সময় বলে আয় বিবরণী প্রস্তুত করো, তখন আপনারা কনফিউজড পড়ে যান। অনেক সময় বলে লাভ ক্ষতি বিবরণী প্রস্তুত করো, তখন একই কথা। তাহলে এটা ক্লিয়ার? প্রথমটা ক্লিয়ার? কমেন্ট করেন। ডান? প্রথমটা ক্লিয়ার কিনা? সোনিয়া ডান, সোনিয়া আছে আমাদের সাথে, রাবে আছে। ওকে, ডান। প্রথমটা ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। এক এক যদি ক্লিয়ার হলে লেখেন 1D।
প্রথমটা যদি ক্লিয়ার হয় লেখেন 1D, রাজডান। ওকে, রাজডান। ওকে, তারপর হ্যাঁ হ্যাঁ, বর্ষা ডান। ওকে, থ্যাংক ইউ। তাহলে প্রথমটা আশা করি ক্লিয়ার। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো লেখা? ওকে, তাহলে মুছে দিলাম। এবার আমরা যাব হচ্ছে গিয়ে 2 নাম্বার। 2 নাম্বার বলা যায় মালিকানা সত্ত্ব বিবরণী। কি বিবরণী? মালিকানা সত্ত্ব বিবরণী, বা একে অন্য নামে বলা যায় সত্ত্বাধিকারী। হ্যাঁ, সত্ত্বাধিকারী। ঠিক আছে, যাকে আমরা অ্যাডমিশনের ভাষায় বলি। এটা এসএসসির জন্য মনে রাখবেন, আর অ্যাডমিশনের জন্য এক্সট্রা ভাবে মনে রাখবেন, সেটাকে বলা হয় ওনার্স ওনার্স ইকুইটিস। ওনার্স ইকুইটিস। এই ওনার্স ইকুইটিস এর আরেকটা নাম বলা যায় প্রোপ্রিয়েটরশিপ। হ্যাঁ, প্রোপ্রিয়েটরশিপ। প্রোপ্রিয়েটরশিপ। ওকে, এটা কিন্তু অ্যাডমিশনের জন্য, আর এটা হচ্ছে এসএসসির জন্য। তাহলে আমরা দ্বিতীয় স্টেপ জানতে পারলাম যে আর্থিক বিবরণীর দ্বিতীয় স্টেপ হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, যাকে আমরা বলতে পারি স্বত্বাধিকারী বিবরণী, বা ওনার্স ইকুইটিস বা প্রোপ্রিয়েটরশিপস। আমি আবার একটু ক্লাসের মাঝখানে বলে রাখছি, যারা নতুন করে আসছেন, আমার দুর্ভাগ্যবশত ক্লাসটা যখন শুরু করেছি, আমার নেট ঠিক আছে, কারেন্ট হঠাৎ করে চলে গিয়েছে। এই কারেন্ট চলে যাওয়ার কারণে আমি আমার ল্যাপটপের আলো থেকে আপনাদেরকে পড়াচ্ছি। যেহেতু সবাই বলেছে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এই কারণে আমি শুরু করছি। আশা করি কারেন্ট আসলে ঝামেলা হবে না। ঠিক আছে, যদি তারপরে যদি লেখা বুঝতে অসুবিধা আমাকে বলবেন, কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। তাহলে দ্বিতীয় স্টেপটা ক্লিয়ার কিনা দেখেন। লেখেন 2D। যদি 2 নাম্বার ক্লিয়ার হয় লেখেন 2D। ঠিক আছে, 2D লেখেন যদি 2 নাম্বার ক্লিয়ার হয়। আমি একটু সামনে নিচ্ছি। ওকে, 2D ক্লিয়ার কিনা বলেন, ঝটপট কমেন্ট করে ফেলুন। 2D ক্লিয়ার, কমেন্ট করুন 2D। দ্বিতীয় স্টেপ ক্লিয়ার, শিলা লেখছে 2D। ওকে ওকে, তারপর 2D। ওকে, রাবাই লেখছে 2D, সবাই 2D। ওকে, থ্যাংক ইউ। তাহলে 2 নম্বর স্টেপ ক্লিয়ার আশা করি। হ্যাঁ, ওকে। তৃতীয় স্টেপে যাব আমরা এখন। তৃতীয় স্টেপ বলা হয়, এই যে দেখেন আর্থিক অবস্থার বিবরণ। দেখেন, অনেকে মনে করতে পারেন আর্থিক অবস্থার বিবরণ হিউজ বড়, আসলে আর্থিক বিবরণের একটা অংশ মাত্র আর্থিক বিবরণী। ঠিক আছে, আর্থিক বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী হিউজ ডিফারেন্স। আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে আর্থিক বিবরণীর একটা সওয়াল, ঠিক আছে, সদস্য। কিন্তু আর্থিক বিবরণী হচ্ছে ফুল জগতের পিতা, বাবা। তাহলে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। ওকে, এই আর্থিক অবস্থার বিবরণীকে অন্য নামে বলা যায় উদ্বৃত্তপত্র। এটা অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, উদ্বৃত্তপত্র। এটা অ্যাডমিশনের জন্য কাজে লাগবে। হ্যাঁ, অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, যারা অ্যাডমিশন দিবেন এসএসসি 25 রয়েছে তাদের জন্য। হ্যাঁ, উদ্বৃত্তপত্র। এটাকে অন্যভাবে ইংরেজি ভাষায় বলা যায় ব্যালেন্স শিট। কি শিট? ব্যালেন্স, SHEET। ব্যালেন্স শিটটা একটু স্পেস রেখে লিখেন। হ্যাঁ, স্পেস মানে ব্যালেন্স আলাদা হবে, শিট আলাদা হবে। ঠিক আছে, তাহলে উদ্বৃত্তপত্রের অপর নাম, আর্থিক অবস্থার বিবরণীর অপর নাম হচ্ছে, সরি ভাই, উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট। এই দুইটা কিন্তু কন্ডিশনের জন্য, আর এটা মোটামুটি এসএসসি তে থাকে, তো জানেন আর্থিক অবস্থা বিবরণী 19 এ করে আসছেন। ব্যালেন্স শিট। ওকে, ক্লিয়ার? আর্থিক অবস্থা বিবরণী, উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট ক্লিয়ার কিনা দেখেন। দেখেন 3 ডান হলে 3D লেখেন। নিগার সুলতানা স্নিগ্ধা আছেন আমাদের সাথে। ওয়েলকাম টু আওয়ার অ্যাকাউন্টিং ক্লাস। আমি একটু বলে রাখতে চাচ্ছি সুলতানা, আমাদের ক্লাস যখন শুরু করেছি 8:50 বা 9টায়, তখন আমাদের হঠাৎ করে কারেন্টটি চলে যায়, বিদ্যুৎ চলে যায়। এই কারণে আমি বাধ্য হয়ে সবার রিকোয়েস্টের প্রান্তে আমি আমার ল্যাপটপের আলো থেকে আপনাদের পড়াচ্ছি। ঠিক আছে, সো আশা করি সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখিত। একটু পর কারেন্ট চলে আসবে, তখন আমরা ভালোভাবে ক্লাসটি নিতে পারবো। ঠিক আছে, ওকে। আপাতত যতটুকু করালাম নোট করছেন কিনা কমেন্ট করবেন। হ্যাঁ, স্টিকদা কমেন্ট করবেন। ওকে, 3D। তাহলে আমরা জানি আর্থিক বিবরণীর তৃতীয় স্টেপ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র, যেটা অ্যাডমিশনের জন্য কাজে লাগবে। উদ্বৃত্তপত্র অপর নাম হচ্ছে ব্যালেন্স, সেটা বাংলাতেও থাকতে পারে বয়জফলা আকার। ঠিক আছে, হ্যাঁ, বাংলাতেও থাকতে পারে কিন্তু এটা।
এটা বাংলা ইংরেজি সেম, ব্যালেন্স সদির্ঘ সি লিখে রাখেন, ঠিক আছে? ডান, তৃতীয় স্টেপ ডান। ওকে, মুছে দিলাম তাহলে, হুম, ওকে। 4 নাম্বার আমরা জানবো নগদ প্রবাহ বিবরণী, যেটাকে ইংরেজি ভাষায় বলা হয় ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে? এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় কত আইএস কত অনুযায়ী, কি বলতে পারবেন বলেন তো? আমরা তো জানি যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় আইএস 1 অনুযায়ী, কেউ কি বলতে পারবেন নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা আইএএস কত অনুযায়ী? বলেন তো দেখি, কে বলতে পারেন? এটা নোট করেন তাড়াতাড়ি, কে বলতে পারবেন? চার চার ক্লিয়ার কিনা, চার ক্লিয়ার কিনা লেখেন, 4D, 4D লেখেন, এবং 4 এর ওই অ্যান্সারটা পারবেন কিনা, আমি যে কোশ্চেন করলাম যে আইএএস কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যদিও এই নগদ প্রবাহ বিবরণী আপনাদের পরীক্ষা নাই, কিন্তু জেনে রাখা ভালো অ্যাডমিশনের জন্য, প্লাস এসএসসি তে এমসিকিউ হয়, কিন্তু এটা কোনো টপিক আপনাদের পড়তে হয় না, এটা আপনাদের সিলেবাসে নাই, কিন্তু এটা একটু বলেন এমসিকিউর জন্য লাগবে অ্যাডমিশন প্লাস এসএসসি। হ্যাঁ, এসএসসি প্লাস অ্যাডমিশন, যারা পাবলিক ইউনিভার্সিটিকে টার্গেট করেছেন যে আমি পাবলিক ইউনিভার্সিটি স্বপ্ন আমার, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইসলামী, বিভিন্ন ধরনের ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ইচ্ছা, তাদের ক্ষেত্রে এই দুইটা। তা বলেন আইএস কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়, কেউ কি বলতে পারবেন? এনিওয়ান, এনিওয়ান বলতে পারবেন? পারবেন না, না? ওকে, ঠিক আছে, সমস্যা নেই, না আপনার অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি আইএস 7 অনুযায়ী, 07, হ্যাঁ, আইএস 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়, ঠিক আছে? 4D ক্লিয়ার? 4 ডান? কমেন্ট করুন, কমেন্ট করুন তাড়াতাড়ি, 4 ডান কিনা, 4 ডান? ওকে, 4 ডান? ফোর ডান কিনা? 4 ডান, ওকে ডান, তাহলে আশা করি ক্লিয়ার, ঠিক আছে? এবার টুইস্টে আসি, যে জায়গায় আপনারা কনফিউজড করবেন অ্যাডমিশনে প্লাস এসএসসি তে। দেখেন, আমি বলেছি যে আর্থিক বিবরণী কত প্রকার, যদি প্রশ্ন করা হয় আর্থিক বিবরণী কত প্রকার, তখন আপনাকে অ্যান্সার করতে হবে আর্থিক বিবরণী হলো 4 প্রকার। কি কি শিখেছি? বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, শিখেছি, আর শিখেছি কি, আমি 4টা দিয়েছি না? হ্যাঁ, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, এই 4টা শিখেছি। এটা হচ্ছে আর্থিক বিবরণী কত প্রকার যদি বলে। যদি আপনাকে প্রশ্ন করে আর্থিক বিবরণীর অংশ কয়টি, তখন আপনাকে অ্যান্সার দিতে হবে 5টি। তাহলে লিখে রাখেন, যদি, ও কারেন্ট চলে আসছে, কারেন্ট চলে আসছে, ওয়েট ওয়েট, কারেন্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, কারেন্ট চলে আসছে, সুতরাং আমাদের আর কোনো প্যারা নেই। ওকে, কারেন্ট চলে আসছে, ঠিক আছে, আমরা ক্লাসটি এখন আর একটু ভালোভাবে নিতে পারবো ইনশাআল্লাহ, আমাদের এখন ঝামেলা হবে না, আমাদের কারেন্ট চলে আসছে। ওকে ডান, শোনা যাচ্ছে, সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? এবার কি বোর্ডে লেখা বোঝা যাচ্ছে? এবার কি বোর্ডে লেখা বোঝা যাচ্ছে? হুম 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 হুম, কমেন্ট করেন, কমেন্ট করেন, বোঝা যাচ্ছে তো? ওকে, দেখেন কি বলেছি, আর্থিক বিবরণী কত প্রকার, আর্থিক বিবরণী 4 প্রকার। যদি প্রশ্ন করে আর্থিক বিবরণীর অংশ কত প্রকার, অংশ, তাহলে যদি এখানে লিখে রাখি নিচ দিয়ে, ওটার নিচে যে 4 প্রকার লিখছেন তার নিচে, যদি আর্থিক বিবরণীর বিবরণীর অংশ কি, অংশ বলা হয়, তখন 5 প্রকার হবে। তখন কত প্রকার হবে? 5 প্রকার হবে, ঠিক আছে? তখন জাস্ট 5 নাম্বারটা অ্যাড হবে,
প্রথম চারটা ঠিকই থাকবে, প্রথম চারটা যেগুলো দিয়েছেন ওগুলো ঠিকই থাকবে। পঞ্চমে জাস্ট লিখবেন যে প্রয়োজনীয় প্রয়োজনীয় টিকা, হ্যাঁ, নোটস বা টিকা, প্রয়োজনীয় বা নীতিমালা সমূহ, হ্যাঁ, নীতিমালা সমূহ। ক্লিয়ার? আমি কি এই 5 নাম্বার বোঝাতে পারছি, মানে দ্বিতীয় স্টেপটা বোঝাতে পারছি? আমি বলেছি আর্থিক বিবরণী 4 প্রকার। যদি বলা হয় আর্থিক বিবরণীর অংশ কত প্রকার, সেক্ষেত্রে অংশ বললে 5 প্রকার দেখাবেন। যদি বলে আর্থিক বিবরণী কত প্রকার, তখন 4 প্রকার দেখাবেন। আর অংশ হিসাবে প্রথম চারটা ঠিকই থাকবে, পঞ্চম হিসেবে কোনটা অ্যাড হবে? 5 নাম্বারটা অ্যাড হবে। কি হবে? প্রয়োজনীয় নোট বা টিকা ও নীতিমালা সমূহ। ঠিক আছে? ডান 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 কিনা? কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে হবে না, কমেন্ট করতে হবে। ঠিক আছে, কমেন্ট করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? পরের স্টেপটা কি ক্লিয়ার হয়েছেন আপনারা সবাই? কোনো ঝামেলা নেই তো? কোনো ঝামেলা নেই তো? বুঝছেন তো সবাই? ডান 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 ডান, ওকে ডান, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে কোশ্চেন বুঝে বুঝে পড়লে আপনাদেরকে কেউ ঠেকাতে পারবে না। ওকে, আচ্ছা, এবার আমরা নেক্সট স্টেপে যাই। এবার আমরা জানবো কত নম্বর, আমরা মোটামুটি প্রথম স্টেপ শেষ করলাম। ঠিক আছে, এবার দ্বিতীয় স্টেপে যাই আমরা। স্টেপ বলতে অন্য টপিকে যাই আর কি। এবার আর্থিক প্রশ্ন থাকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা থাকবে এমসিকিউর জন্য, যে আর্থিক বিবরণী প্রস্তুত প্রস্তুত নট আর্থিক অবস্থা, আর্থিক বিবরণী বলেছি, আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয় বলেন তো? কেউ কি বলতে পারবেন যে আর্থিক বিবরণী কেন প্রস্তুত করি আমরা? আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি একটা কথা, দেখি কেউ কি মনে আছে কিনা। কারো কি মনে আছে? কারো কি মনে আছে কিনা যে আমি প্রথমে কিন্তু একটা কথা বলে দিয়েছি যে আর্থিক বিবরণী এই কারণে প্রস্তুত করি। ডান, হুমায়ুন আক্তার দিঘি, ভেরি গুড, ডান, থ্যাংক ইউ দিঘি, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। সুন্দরভাবে নোট করবেন, আমি স্যারে যেভাবে বলি ইনস্ট্রাকশন দিয়ে ফলো করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। অনেক ইনফরমেশন পাবেন যেগুলো আপনারা কখনো আগে জানতেনই না, কোনো টিচার বলেও নি। ওকে, আমি আমার পড়াটা শুধু এইচএসসি কেন্দ্রিক পড়াচ্ছি না, আমি আপনাদেরকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করে দিচ্ছি, ভবিষ্যতের জন্য ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটি আপনারা অনায়াসে অ্যাকাউন্টিং থেকে ভালো মার্ক আনসার করতে পারেন। শুধু অ্যাকাউন্টিং না, বাকি সাবজেক্টগুলো। ঠিক আছে, কেউ কি বলতে পারবেন আর্থিক বিবরণী আমরা কেন প্রস্তুত করি, বা আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয় বা কখন প্রস্তুত করা হয়? পারবো? কমেন্ট করেন তো, কমেন্ট করেন তো। পারবো না, না? কারো কমেন্ট কমেন্ট পাচ্ছেন, ওকে, মনে রাখবেন আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় নির্দিষ্ট সময় আনতে বা নির্দিষ্ট হিসাবকাল শেষে। কি হিসাব কাল শেষে? তো প্রশ্ন করা হবে যে আর্থিক বিবরণী কখন প্রস্তুত করা হয়, তখন বলবেন যে নির্দিষ্ট সময় আনতে, মানে হিসাবকাল শেষে, যে কোনো একটা অপশন থাকবে, বা আদার্স আরো আরো অনেক ধরনের বলতে পারে, নির্দিষ্ট তারিখে। জাস্ট এই কথাগুলো মনে রাখলে বুঝবেন যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় নির্দিষ্ট সময় আনতে বা নির্দিষ্ট হিসাবকাল শেষে। বুঝতে পেরেছি? দেখি, ডান, ক্লিয়ার, সবাই ক্লিয়ার? তাহলে আর্থিক বিবরণী কখন প্রস্তুত করে? নির্দিষ্ট সময় আনতে বা নির্দিষ্ট হিসাবকাল শেষে, বা যে কোনো সময়, হ্যাঁ হ্যাঁ, যে কোনো যে কোনো সময় হতে পারে, সেটা যে কোনো সময় বলতে হতে পারে ত্রৈমাসিক, হ্যাঁ, হতে পারে কি ত্রৈমাসিক, 3 মাস পর পর হতে পারে। তারপরে ষান্মাসিক বলতে আমরা বলতে পারি 6 মাস অন্তর, হ্যাঁ, 6 মাস অন্তর। 6 মাস অন্তর কি ভাষায় কি বলে বলেন তো? ষান্মাসিক বলে। কি বলে? ষান্মাসিক। তাহলে এই কথাটা ইনফরমেশন মনে রাখবেন যে যে কোনো সময় বলতে বোঝায় ত্রৈমাসিক হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, আদার্স। তাহলে নির্দিষ্ট সব প্রথমত প্রায়োরিটি পাবে এটা, এই অপশনটা যদি না থাকে তখন দেখবেন এটা আছে কিনা। ঠিক আছে, প্রথম প্রায়োরিটি এটা, দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে এটা। ক্লিয়ার কিনা? দুই দুই ডান কিনা? ব্যবসা আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য, রাইট রাইট, থ্যাংক ইউ, এটা পরে আসতেছি। আবার বলেন যে আর্থিক বিবরণী কেন, মানে কখন প্রস্তুত করা হয় সেটা আগে দিচ্ছি, রাইট, ব্যবসা আর্থিক ফলাফল নির্ণয়, ভেরি গুড, হ্যাঁ, সুন্দর কথা বলেছো। আর একটা কথা অ্যাড করতে হবে কিন্তু এখানে, আমার হলো, ঠিক আছে, গুড, ডান, শিলা ডান, বাকিরা বাকিরা কমেন্ট করেন, তাড়াতাড়ি কমেন্ট করতে হবে তো, কমেন্ট করতে হবে। হ্যাঁ, হুমেরা ডান, শিলা ডান, তারপর
বাকিরা ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এটা বুঝছেন তো? ওকে, মুছে দিলাম তাহলে, মুছে দিলাম। নোট করার জন্য সময় দিচ্ছি আমি, অসুবিধা নেই। নোট করা হলে বলবেন যে ইয়েস, না হলে নো। ঠিক আছে? ওকে, ডান 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 ডান। ওকে, ডান। থ্যাংক ইউ, ডান। ওকে, ভেরি গুড। আচ্ছা, মুছে দিলাম তাহলে এবার। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কথাটা কিন্তু ভালোভাবে মনে রাখবেন। হ্যাঁ, এবার এই যে আর্থিক বিবরণীর উদ্দেশ্য, তাই না? আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য কি? হ্যাঁ, আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয়, কোন উদ্দেশ্যে প্রস্তুত করা হয়? আমাদের উদ্দেশ্য আছে না? আমাদের উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা নিরূপণ করা। কি করা? আমাদের প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য। ঠিক আছে, করার জন্য। তাহলে আমরা আর্থিক বিবরণী স্পষ্ট থাকবে যে আর্থিক বিবরণীর উদ্দেশ্য খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। এই অপশনটা ভেরি ইম্পর্টেন্ট। আমি যেগুলো ইম্পর্টেন্ট বলবো ইম্পর্টেন্ট লিখে রাখবেন, কাজে লাগবে, পড়তে সুবিধা হবে। যে আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য কোনটি বা কেন প্রস্তুত করা হয়, তখন অ্যান্সার দিবেন যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা নিরূপণের জন্য। অপশনে এটা থাকবে, কোশ্চেন থাকবে এটা, অপশন থাকবে এটা। ঠিক আছে? ডান কিনা? 3 ডান কিনা? 3 ডান কিনা? লেখেন 3D। 3 নাম্বার যদি ডান হয় লেখেন 3D। 3 নাম্বার অপশন ডান লিখছেন? বুঝছি তো? 3D লেখেন, কমেন্ট করেন 3D। 3 নাম্বার যদি ক্লিয়ার হয়ে থাকেন লেখেন 3D। ওকে, দেখি লিখছেন? আমানুল্লাহ রান 3D। ওকে, শিলা লিখছে 3D। তারপর বাকিরা লিখছে আমানুল্লাহ 3D। ওকে ওকে 3D। ওকে 3D রাবেয়া, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আর্থিক বিবরণীর উদ্দেশ্য জানলাম এবং কখন প্রস্তুত করা হয় সেটাও জানলাম, তাই না? ওকে, এবার আমরা স্টেপ নিয়ে কাজ করি। 4 নম্বর হচ্ছে বিশদ আয় বিবরণী। ঠিক আছে, বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়, প্রস্তুত করা হয়। এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও খুবই ইম্পর্টেন্ট। প্রস্তুত করা হয়, মনে রাখবেন এটা একটা শর্টকাট নিয়ম যে বিশদ বিবরণী সবসময় মুনাফা জাতীয় লেনদেন নিয়ে কাজ করে। হ্যাঁ, মুনাফা জাতীয় হতে পারে, সেটা আয়, মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন নিয়ে কাজ করে। বিশদ বিবরণী কখনো সম্পদ জাতীয় লেনদেন বা মূলধন জাতীয় লেনদেন নিয়ে কাজ করে না। মুনাফা জাতীয় লেনদেন হতে পারে, সেটা বিশদ বিবরণীর মাধ্যমে কি জানা যায়। হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে বিশদ বিবরণীর মাধ্যমে কি কি জানা যায়। বিশদ বিবরণীর মনে রাখবেন ধাপ হচ্ছে 3টা। ধাপ কয়টা? ধাপ হচ্ছে 3টা স্টেপ। এই 3টা স্টেপ খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন থাকবে যে বিশদ বিবরণীর ধাপ কয়টি, কি কি। প্রথম ধাপ হচ্ছে আমরা কি করি, মোট বিক্রয় থেকে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই কি পাই? মোট লাভ পাই না? তাহলে প্রথম স্টেপ হচ্ছে মোট লাভ বের করা। কি করা? মোট লাভ। দ্বিতীয় স্টেপ আমরা কি করি, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা কি পাই? পরিচালন মুনাফা পাই না? এই যে, তাহলে দ্বিতীয় স্টেপ হচ্ছে পরিচালন মুনাফা বের করা। দ্বিতীয় স্টেপ কি? পরিচালন মুনাফা। পরিচালন লাভ বা পরিচালন মুনাফা একই কথা। মোট লাভ বা মোট মুনাফা একই কথা। কনফিউজ করবে না কিন্তু, আপনাদের যেন কনফিউজ না হয়। তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে নিট লাভ বা নিট মুনাফা বের করা। ক্লিয়ার? তাহলে প্রশ্ন থাকবে যে বিশদ আয় বিবরণীর মাধ্যমে নিচের কোনটি জানা যায়? প্রশ্ন থাকতে পারে, অপশনে থাকতে পারে মোট লাভ জানা যায়, নিট লাভ জানা যায়, পরিচালন মুনাফা জানা যায়। ঠিক আছে? আর মূলত বেসিক্যালি এটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রশ্ন থাকবে যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন ধরনের লেনদেন দিয়ে। তখন মনে রাখবেন যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয় মুনাফা জাতীয় লেনদেন দিয়ে। ক্লিয়ার? 4 নম্বর ডান কিনা? 4 নম্বর ডান কিনা? 4 নম্বর ডান। অ্যাডমিশন প্লাস এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো। অ্যাডমিশন প্লাস এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট। কি যে বলবো আপনাদের, এইভাবে যদি খুঁটিতে না পড়াশোনা করেন এগুলো আপনারা জানতেনই না যে কই থেকে আসছে এগুলো, তাই না? হ্যাঁ, 4 ডান কিনা? লেখেন 4D।
4D কমেন্ট করেন। 4D যদি ডান হয় তাহলে লিখুন 4D। ওকে, 4D থাকবে। ক্লিয়ার? আপ্রোজাকে পাচ্ছে না কেন? আপ্রোজা কোথায়? আপ্রোজা আপনি কমেন্ট করেন, আপনার কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এত এত বলে দিলাম যে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। রাবে ক্লিয়ার হয়নি? স্যার ক্লিয়ার হয়নি? কোনটা কোনটা সমস্যা বলেন তাদের, লিখেন 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 লিখেন। 4 ডান। সোনিয়া লিখেছে, মিম লিখেছে, শিলা লিখেছে, হুমায়ুন আক্তার দিকে লিখেছে, নোহা, হ্যাঁ নোহা লিখছেন। হুম, ওকে ওকে ক্লিয়ার। লিখছেন রাবেয়া, লিখছেন রাবেয়া, ডান লিখেন। স্যার নেট প্রবলেম আবার বোঝা দেন। আচ্ছা আমানুল্লাহ, আমি বোঝাচ্ছি। বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন ধরনের লেনদেন নিয়ে? বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয় মুনাফাজিত লেনদেন নিয়ে। মূলধন জাতীয় লেনদেন নিয়ে করা হয় না। মুনাফাজিত কোনগুলো? যেগুলো আমরা নিত্য নৈমিত্তিক করে থাকি, বেতন হতে পারে, ভাড়া হতে পারে, দৈনন্দিন। তাহলে মুনাফাজিত লেনদেন, আশা করি ক্লিয়ার। এখন এই বিশদ আয় বিবরণীর মাধ্যমে নিচের কোনটি জানা যায় বা কি নির্ণয় করা হয়? মনে রাখবেন বিশদ আয় বিবরণীর ধাপ হচ্ছে 3টি, খুব ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিশদ আয় বিবরণী কয়টা ধাপ? 3টা স্টেপ রয়েছে। প্রথম স্টেপে কি বের করা হয়? প্রথম স্টেপে মোট লাভ বা মোট মুনাফা বের করা হয়। দ্বিতীয় স্টেপে করা হয় পরিচালক মুনাফা। তৃতীয় স্টেপে করা হয় নেট মুনাফা। খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন এইভাবে থাকবে যে বিশদ আয় বিবরণীর মাধ্যমে নিচের কোনটি জানা যায়? তখন হয়তো মোট লাভ অপশনে থাকতে পারে, বা মোট লাভ স্কিপ করে নেট লাভ থাকতে পারে, এরকম। ঠিক আছে, আমানুল্লাহ ডান, আমার একটা ডিগ্রি ডান। ওকে আমানুল্লাহ, তুমি ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার হলে সি লেখো। তুমি ক্লিয়ার হলে আমি সামনে আগাবো। যদি ক্লিয়ার হও তাহলে সি লেখো প্লিজ। যদি ক্লিয়ার হও সি লেখো। আমানুল্লাহ তোমাকে বলছি, বাকিরা তো ক্লিয়ার নাকি? বাকিদের কি কোনো সমস্যা আছে এখানে? আমানুল্লাহ তুমি যদি ক্লিয়ার হও সি লেখো। আর নোট করে ফেলছো কিনা লেখো 4D। ঠিক আছে, আমানুল্লাহ ক্লিয়ার? ওকে ঠিক আছে, মুছে দিলাম তাহলে। হ্যাঁ, তাহলে বিশদ আয় বিবরণীর কাজ গেল। হ্যাঁ, ওকে, এবার আমরা সামনে আগাই। আমার হলো তুমি, থ্যাংক ইউ স্যার। ওকে, অসুবিধা নেই, কোশ্চেন করবা তুমি। কোশ্চেন না করলে আমি কি সামনে আগাতে পারবো? তোমার কোশ্চেন করলে তো আমি সামনে আগাতে পারি, তাই না? এটা কত, 4 নাম্বার নাকি 5 নাম্বার? আপনারা নিয়ে নিন। হ্যাঁ, এবার হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, তাই না? আর্থিক অবস্থার বিবরণী। হ্যাঁ, আর্থিক অবস্থার বিবরণী খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনে রাখবেন। আর্থিক অবস্থার বিবরণী মাধ্যমে কি জানা যায়? আর্থিক অবস্থার বিবরণীর ধাপ হচ্ছে মূলত 2টা। কয়টা? ধাপ বা স্তর বলতে পারেন, ধাপ বা স্তর। এটা হচ্ছে 2টা। কোনটা? 2টা। ক্লিয়ার? প্রথম স্টেপ হচ্ছে মোট সম্পদ। কি সম্পদ? মোট সম্পদ। আর্থিক বিবরণী আমরা জানি, আর্থিক বিবরণী আমরা সম্পদ দায় মালিকানা সূত্র নিয়ে কাজ করি। হ্যাঁ, এই সাইড দিয়ে লিখে রাখেন। আর্থিক অবস্থার বিবরণীর এই সাইড দিয়ে লিখে রাখেন, ব্র্যাকেট দিয়ে লিখেন সম্পদ দায় মালিকানা সত্ত্ব। তাহলে সম্পদ দায় মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যায়। মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যায় কোনটির মাধ্যমে? আর্থিক অবস্থার মাধ্যমে। আর্থিক অবস্থার মাধ্যমে কিন্তু মোট লাভ নেট লাভ জানা যায় না। আর্থিক অবস্থার মাধ্যমে কি জানা যায়? সম্পদ দায় মালিকানা সত্ত্বের পরিমাণ, মনে থাকবে। এবার আর্থিক অবস্থার স্তর হচ্ছে 2টা। কি কি? এটা আপনাদের মানে ম্যাথ করার জন্য কাজে লাগবে। হ্যাঁ, একটা হচ্ছে মোট সম্পদ, 2 নম্বর হচ্ছে দায়। ও, এটা সবাই আমার জানার কথা, যারা 9 10 এ করছি আর্থিক বিবরণী তারা সবাই জানার কথা, তাই না? মালিকানা সত্ত্ব, দায় মালিকানা সত্ত্ব, তাই না? এই মোট সম্পদকে আবার এই মোট সম্পদকে আবার কয়টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? 4টা শ্রেণীতে। কিভাবে দেখেন। 1 নাম্বার, প্রথম হচ্ছে আমরা কি করি? প্রথমে আমরা স্থায়ী সম্পদ লিখি, তাই না? আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী করি প্রথমে আমাদেরকে কি লিখতে হয়? স্থায়ী সম্পদ। কি লিখতে হয়? স্থায়ী সম্পদ। দ্বিতীয়ত আমরা লিখতে হয় তারল্যের ভিত্তিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। কি লিখতে হয়? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তৃতীয় স্তরে আমরা লিখে থাকি চলতি সম্পদ, তাই না? মনে আছে তো? এই স্টেপটা তো মনে থাকার কথা। এটা যদি মনে রাখতে পারেন ম্যাথ করতে অনেকটা ইজি হবে আপনাদের জন্য। চতুর্থ স্টেপ আমরা করি অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বলতে পারি। অলিক সম্পদের অপর নাম কি? ভুয়া সম্পদ। কি সম্পদ?
ভুয়া সম্পদ বা বলতে পারি আমরা অবাস্তব সম্পদ। কি? অবাস্তব সম্পদ। ক্লিয়ার? ক্লিয়ার? আমি আবার বলছি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যায় কোনটির মাধ্যমে? আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে। আর্থিক অবস্থা বিবরণীর স্তর বা ধাপ কয়টি? দুইটা স্টেপ। প্রথম স্টেপে মোট সম্পদের পরিমাণ, দ্বিতীয় স্টেপে থাকে দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ। এই মোট সম্পদের স্তরের মধ্যে কোনগুলো থাকে? স্থায়ী সম্পদ প্রথমে প্রায়োরিটি থাকবে, দ্বিতীয়ত থাকবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তৃতীয়ত হচ্ছে গিয়ে চলতি সম্পদ, চতুর্থ হচ্ছে অলিক সম্পদ, যার অপর নাম হচ্ছে ভুয়া সম্পদ বা অবাস্তব সম্পদ। ক্লিয়ার? নেটে অনেক সমস্যা হচ্ছে, মনে হয় ক্লাস করতে পারবো না। আল্লাহ, নেট সমস্যা হলে আমি বললাম না এমবি কিনে রাখবেন রিজার্ভ হিসেবে। হ্যাঁ, ক্লাসগুলো মিস দেওয়া তো আপনাদের জন্যই ক্ষতি, তাই না? আপনাদের জন্য লস না? নেট সমস্যা, হ্যাঁ আমারও হয় আপনাদেরও হয়, এমবি কিনে রাখবেন, তাইলে আর সমস্যা হবে না। মাঝে মধ্যে ব্যাকআপ হিসেবে এমবি রাখতে হয়, ঠিক আছে? ক্লিয়ার? এই সম্পদের সাইডটা ক্লিয়ার কিনা বলেন? আমি দায় মালিকানা সূত্রের পরে আসতেছি। এই সম্পদকে যে 4 ভাগে বিভক্ত করা হয়েছে এবং কিভাবে স্টেপ স্টেপ কিন্তু আগে পরে হলে কোনো অসুবিধা নেই, তবে সাজানোটা এভাবে ভালো। ম্যাথ করার সময় সাজানোটা এভাবে ভালো। ক্লিয়ার? আগে কি জানতেন এই জিনিসগুলো এভাবে এভাবে হইতো? হুম? আমি মানি নতুন কিছু, আমি মানি নতুন কিছু, নতুন রিসার্চ, নতুন কিছুর উদ্ভব, এটাই। ঠিক আছে? আমি সবসময় আপনাদের নতুন জিনিস শেখাতে চাই। পুরানো জিনিস তো আপনারা অনেক শিখছেন। ক্লিয়ার কিনা? মোট সম্পদের সাইডটা ক্লিয়ার কিনা লেখেন, সি লেখেন দেখি। মোট সম্পদ যে বিভক্ত করছিলাম এটা ক্লিয়ার কিনা? কমেন্ট করেন। মোট সম্পদের সাইডটা ক্লিয়ার কিনা? বর্ষা, ডান। ওকে, তারপর তারপর কি অবস্থা? ডান ডান ডান, ওকে ওকে ওকে, মিম ডান, ওকে। হুম 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 হুম, জানি, ঠিক আছে, গুড। তাহলে মোট সম্পদের সাইডটা ক্লিয়ার। তাহলে এটা মুছে দিলাম, হ্যাঁ। এবার আমরা বিভক্ত করব এটাকে, ঠিক আছে? এভাবে আপনারা এভাবে দিতে পারেন, ঠিক আছে? তাহলে আমি যেহেতু জায়গা নেই, আমি এখানে দিয়ে দিই। ওকে, তাহলে 1 নাম্বার বলতে পারি এই দায় ও মালিকানা সূত্রের ভিতরে প্রথমত আমরা দেই মালিকানা সূত্র বৃত্ত। কি দেই? মালিকানা কানা, হ্যাঁ, বেচারা কানা কানা হয়ে গেছে, মালিকানা সূত্রের উদ্বৃত্ত দিই। দ্বিতীয় স্টেপে দেই দীর্ঘমেয়াদী দেয়, কারণ তারলের ভিত্তিতে আগে দীর্ঘমেয়াদী দেয়, হ্যাঁ, দীর্ঘমেয়াদী দায়। তৃতীয় স্টেপে আমাদের দিতে হয় কি? চলতি দায়। ক্লিয়ার? এটা নোট ডান কিনা? তাহলে দায় ও মালিকানা সত্ত্বকে আমরা 3টে ভাগে বিভক্ত করি। এই ভাগটা কোনো দরকার নেই, মানে এই ভাগটা মুখস্থ করার প্রয়োজন নেই, স্টেপগুলো মনে রাখবেন, এটা কোনো গুরুত্বপূর্ণ না। মানে 4 ভাগ 5 ভাগ এটা গুরুত্ব না, গুরুত্বটা হচ্ছে এই যে স্তরটা, এটা আর এটা, আর হচ্ছে কি এই জাস্ট স্টেপ। কোন এটা নোট। হুম, ওকে, না ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, স্টেপ ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভেরি গুড, তাহলে মুছে দিলাম। ডান ডান, রামনলা বসার। ওকে, তাহলে মোটামুটি যে বেসিক গুলো দেওয়া ছিল দিয়ে দিলাম, ভালো করে একদম মুখস্থ রাখবে টাটকা। এবার আমরা কিছু সূত্রাবলী নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে আলোচনা করবো। ওকে, দেখেন, প্রথমত আমরা এখানে লেখেন গুরুত্বপূর্ণ সূত্রাবলী। গুরুত্বপূর্ণ সূত্রাবলী। ওকে, প্রথম স্টেপে আমরা জানবো নিট ক্রয় কিভাবে বের করে। কি? নিট ক্রয়। এভাবে দাগ দিব, যেভাবে করতেছি এভাবে করবেন, হ্যাঁ। নিট ক্রয়ের জন্য প্রথমে আমরা ক্রয় খুঁজতে হবে, ক্রয় আছে কিনা। এবং আমি যে ক্রয় করছি, কিন্তু আমি হিসাবভুক্ত করতে ভুলে গেছি বা ধারে করছি, টাকা দেইনি, এটাও কিন্তু ক্রয়ের একটা অংশ, খরচ হয়েছে। হিসাব বিজ্ঞানের বকেয়াভিত্তি নীতি অনুযায়ী আমরা যখন কোনো খরচ করি কিন্তু টাকা না দেই বা না দেই, পরে দেই, কোনো অসুবিধা নেই,
সাথে সাথে খরচ করার সাথে সাথে সেই খরচটাকে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে, এটা বকেয়া ভিত্তিকে সমর্থন করে, এটা পরে আসতেছি। তাহলে ধারে ক্রয় যোগ করতে হবে। এই ধারে ক্রয়ের অপর নাম আবার অন্যভাবে সমন্বয় থাকতে পারে অলিখিত ক্রয়। কি বললাম? অলিখিত ক্রয়, ঠিক আছে? তাহলে নেট ক্রয় বের করার জন্য প্রথমত ক্রয় এর সাথে কি যোগ করতে হবে? ধারে ক্রয় বা অলিখিত ক্রয় আছে কিনা। এটা মূলত কোথায় থাকে? সমন্বয় থাকে। এটা কখনো রেওয়া মিলে থাকবে না, হ্যাঁ, সমন্বয় থাকে, সমন্বয় থেকে খুঁজে বের করবেন। তারপরে যদি থাকে কারবারি ভাট্টা, কারবারি ভাট্টা, অনেক সময় কারবারি ভাট্টা দিয়ে এভাবে বলে দেয়, কোনো বলে দেয় না যে ডেবিট না ক্রেডিট, তখন বুঝতে হবে কারবারি ভাট্টাটা সবসময় ক্রেডিট সাইডেরটা। কোন সাইডেরটা? ক্রেডিট সাইডের টাকাটাকে কারবারি ভাট্টা হিসাবে এখান থেকে বিয়োগ করে দিতে হবে, হ্যাঁ। কারবারি ভাট্টা না দিয়ে বলতে পারে ক্রয় ফেরত। কি ফেরত? ক্রয় ফেরত। এই ক্রয় ফেরতের অপর নাম তো আমরা সবাই জানি, ক্রয় ফেরতের অপর নাম হচ্ছে বহি ফেরত। কি ফেরত? বহি ফেরত। ক্রয় ফেরতের অপর নাম কি? বহি ফেরত। তাহলে কারবারি ভাট্টা, ক্রয় ফেরত বা বহি ফেরত। ওকে ওকে। তারপর আমরা পণ্য যদি বিতরণ করি, পণ্য বিতরণ করলে যাবে দেখি, কি বলতে পারবেন? পণ্য বিতরণে যাবে দেখি, দেখি কমেন্ট করেন, আমি লিখতে থাকি। পণ্য বিতরণের জাবেদা আর পণ্য উত্তোলনের জাবেদা কে পারবো? কোন মহান ব্যক্তি পারবো? আমি সেদিন করাইছি, সেদিন জাবেদা ফার্স্ট ক্লাসে আমি এই জাবেদাগুলো করাইছি। পণ্য বিতরণ বা পণ্য উত্তোলন। হুম, ওকে। বলেন তো পণ্য বিতরণ আর পণ্য উত্তোলনের জাবেদা কি? দুইটা জাবেদা কি পারবেন? পণ্য বিতরণ আর পণ্য উত্তোলন। আর এই সূত্রগুলো আমি যেভাবে উঠাচ্ছি সুন্দরভাবে এভাবে উঠে দেবেন। এবং বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট, এটা কি কিসের জাবেদা দিলেন? পণ্য বিতরণের। বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট, ভেরি গুড। পণ্য বিতরণের জাবেদা হচ্ছে, যারা জানি না তারা লিখতে পারেন পণ্য বিতরণ। পণ্য বিতরণের জাবেদা হচ্ছে বিজ্ঞাপন ডেবিট। কেন? আমি বুঝাচ্ছি। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর পণ্য উত্তোলনের জাবেদা কি? সেম নিয়মে, জাস্ট উত্তোলনের জায়গায় জাস্ট উত্তোলন বসা দিবেন। হুম, উত্তোলন, হ্যাঁ, এটা নতুন করে দুই নাম্বার লেখেন যে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন এর জাবেদা। তাহলে জাস্ট এটার জায়গায় এই যে বিজ্ঞাপনের জায়গায় উত্তোলন বসা দিলেন, উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখেন দুইটা জায়গাতেই, দুইটা জায়গাতেই ক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে। আর ক্রয় ক্রেডিট হওয়া মানে ক্রয় কমে যাওয়া। ব্যয় কমে গেলে আমরা কি করি? ব্যয় হিসাবে দেখাতে পারবো? ব্যয় হিসাবে কি দেখাতে পারবো তখন? আমরা তো ক্রয় করলে আমাদের কাছে পণ্য আসে এবং পরবর্তীতে ব্যয় হওয়ার কারণে টাকা পরিশোধ করতে এমন কিছু। কিন্তু আমি যদি পণ্য দিয়েই দিই, মানে আমার যদি ব্যয় কমেই যায়, তাহলে সেক্ষেত্রে কি আমি এটা যোগ করবো না বিয়োগ করবো? অবশ্যই বিয়োগ করবো। এই লজিক থেকে পণ্য বিতরণ আর পণ্য উত্তোলন কি করতে হয়? ক্রয় থেকে বিয়োগ করে দিই, কারণ ক্রয়কে এটা কমায় দেয়, ব্যয়ের পরিমাণটাকে হ্রাস করে দেয়। এই দুইটা জায়গাটা যারা জানেন উঠে ফেলি, হ্যাঁ। নোট ডান কিনা? বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট, ভেরি গুড সোনিয়া, রাবেয়া, ভেরি গুড। উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই পেরেছেন, অসংখ্য ধন্যবাদ। রাইট, রাইট, কারণ এগুলো আপনারা জানেন এবং পারেন। এবার যে বিষয়টা আমি বললাম এটা ক্লিয়ার কিনা, যে পণ্য বিতরণ আর পণ্য উত্তোলন কেন আমরা ক্রেডিট হিসাবে, মানে আমরা বিয়োগ করব? অনেকে লজিক্যাল প্রশ্ন থাকতে পারে, আমি প্রশ্নটা ক্লিয়ার করে দিলাম। ওকে, তাহলে এই নিট ক্রয়ের কাজটা ক্লিয়ার কিনা? এক নম্বর ডান কিনা? লেখেন 1D, লেখেন 1D। এক নম্বর ক্লিয়ার হলে লেখেন 1D, তাড়াতাড়ি। ডান, নোহা ডান, ভেরি গুড। যারা প্রথম বর্ষের আছেন তাদের একটু বেগ পেতে হতে পারে, তবে আমি এমন ভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনাদের বেগ পেতে না হয়, ঠিক আছে? ঠিক আছে, 1D লেখেন। যদি কমপ্লিট হয় লেখেন 1D। ওকে, বর্ষা লিখেছে 1D, নোহা লিখেছে ডি। ওকে, বাকিরাম? সোনিয়া লিখেছে 1D। ওকে, তারপর তাড়াতাড়ি তাড়াতাড়ি। শিলা লিখেছে 1D, ভেরি গুড। ওকে, তাহলে নিট ক্রয় আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে এই ক্রয় ভ্যাটটা এখান থেকে বিয়োগ করবেন। ওকে, এবার 2 নম্বরে যাব আমরা, সমন্বিত ক্রয়। আমরা নিট ক্রয় জানলাম, অনেক সময় সমন্বিত ক্রয় এটা রেওয়ামিলও থাকে, আবার আর্থিক অবস্থা বিবরণীতে থাকে। কোথায় থাকে? এটা রেওয়ামিলতে বেশি থাকে, হ্যাঁ। রেওয়ামিল, যারা রেওয়ামিল করবেন, রেওয়ামিল করাবো, আমি অসুবিধা নেই। এবং আর্থিক আর্থিক বিবরণীতেও থাকে, ঠিক আছে। ওকে, সমন্বিত ক্রয় কিভাবে করবো? সমন্বিত ক্রয় করতে হবে প্রথমত আমাদের বছরের শুরুতে প্রারম্ভিক মজুদ থাকে। কি থাকে? প্রারম্ভিক মজুদ। আর এই প্রারম্ভিক মজুদ কিভাবে না থেকে বলতে পারে মজুদ, মজুদ এই যে এক এক যে কোনো একটা সাল, মনে করেন যেহেতু আপনার 24 সালের, তাহলে লেখেন 23 সাল দিয়ে ম্যাক্সিমাম সময় ম্যাথগুলো হবে।
তাহলে মজুদ পণ্য বা মজুদ, মজুদ পণ্য, হ্যাঁ, মজুদ দ্রব্য, এক এক দ্বারা যে কথা প্রারম্ভিককে বোঝায়, এই প্রারম্ভিক দ্বারা একই বোঝায়। এর সাথে আমরা এই যে মাত্র নিট ক্রয় করলাম না, মনে আছে নিট যে ক্রয় করলাম, আশা করি নিট ক্রয় পারলে আর এটা নতুন করে লেখা লাগবে না। এই নিট ক্রয়ের টাকাটা যোগ করব, করার পর আমাদের যে সমাপনী, হ্যাঁ, সমাপনী মজুদ থাকবে সেটা বিয়োগ করে দিই। সমাপনী মজুদ, এই সমাপনী মজুদকে অন্য নামে কি বলা যায় বলেন তো, কে বলতে পারবো? সমাপনী মজুদের আরেকটা নাম আছে, কে বলতে পারি? ওয়ান ডি, ওকে, আমানুল্লাহ ডান, ওকে। বলো তো সমাপনী মজুদের আরেকটা নাম আছে। বর্ষা, আপনাকে আমি কোশ্চেন করছি, সমাপনী মজুদের আরেকটা অপর নাম আছে, সেটা কি বলেন? এবং শিলার কাছেও আমার প্রশ্ন, যারা আমার দ্বিতীয় বর্ষের আছেন এখানে, রাবেয়া, শিলা, বর্ষা, তাদের কাছে আমার প্রশ্ন। হ্যাঁ দেখি, ভেরি গুড, ডান হওয়ার জন্য থ্যাংক ইউ। প্রশ্ন করবেন, না বুঝলে প্রশ্ন করবেন অবশ্যই, না বুঝলে অবশ্যই কি করবেন, প্রশ্ন করতে হবে, কিন্তু প্রশ্ন না করলে কিন্তু শিখতে পারবেন না, ঠিক আছে? ডান 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 ডান, বলেন সমাপনী মজুদ পণ্যের অপর নাম কি? বলেন বলেন বলেন, কোশ্চেন করেন, অ্যান্সার দেন। কই? হুম হুম হুম, হ্যাঁ, ইয়েস, অব্যবহৃত মজুদ, অব্যবহৃত মজুদ। অব্যবহৃত মজুদ নামে কোনো শব্দ হয় না, মজুদ পণ্যের ক্ষেত্রে অব্যবহৃত হয় না, সাপ্লাইজের ক্ষেত্রে হয়, বা মুনিয়ারির ক্ষেত্রে হয়। রাবেয়া হয়নি, তারপর সামনে আগান, বাকিরা বলেন, বাকিরা বলেন, বাকিরা বলুন। কি বলেছে? মেয়াদ উত্তীর্ণ পণ্য, মেয়াদ উত্তীর্ণ পণ্য হয়নি, মনে নেই, বাসা কারে নিচে দেবো এখন, মনে নেই, কোরআন দিন। প্রশ্ন আসলে তো পুরো হাঁপড়া টাকা থাকবে না, আপনার কাছে আমি আমি আশা করিনি এটা। অবিকৃত পণ্য, কি পণ্য? অবিকৃত পণ্য দ্রব্য, ঠিক আছে, মনে থাকবে। আমি মানি কিছু জানেন, কিন্তু তারপরও আপনার জানা ঘাটতি থাকতে পারে। অবিকৃত পণ্য। আর আমরা জানি মজুদ পণ্য কে অন্য নামে ডাকা যায় কি, মজুদ পণ্যকে অন্য নামে বলা যায় এই যে এটা মতন, এটা যেহেতু প্রারম্ভিক, তাহলে এখানে জাস্ট 31 বসা দিবেন, 31, 12, 23, বাস হয়ে গেল সমাপনী মজুদ। তাহলে সমাপনী মজুদ, অবিকৃত পণ্য দ্রব্য বা মজুদ পণ্য 31, 12, 23 দ্বারা বোঝাচ্ছে সমাপনী মজুদকে। এই তিনটা প্রসেস যদি করতে পারেন, তাহলে আপনার কি হয়ে যাবে, সমন্বিত করা হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু কোশ্চেন থাকে, এমসিকিউ থাকে অনেক সময়, ম্যাক্সিমাম সময় আমি দেখেছি এটা এমসিকিউর জন্য আসছে, শুধু ম্যাথই না, এটা এমসিকিউর জন্য আসে। ক্লিয়ার? 2 নম্বর ক্লিয়ার কিনা? ইসরে পারতাম তো, পারতেন, সবই পারতেন, মনে নেই, মনে থাকতে হবে। ক্লিয়ার? লেখেন 2D, যদি 2D ক্লিয়ার হয়ে থাকেন তাহলে লেখেন 2D ফার্স্ট। 2D যদি ক্লিয়ার হন লেখেন 2D ফার্স্ট। ক্লিয়ার কিনা? 2D ক্লিয়ার কিনা? 2D যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে লেখেন 2D, ওকে ফার্স্ট, 2D, ওকে। ওয়েট, হ্যাঁ আমি ওয়েট করছি, রাবেয়া লেখেন, সমস্যা নাই, তাড়াতাড়ি হাতের লেখা বাড়াইতে হবে, আমি তো অনেক সময় দিই, তাই না? 2D, মিম 2D। সোনিয়া ডান, ওকে ডান, থ্যাংক ইউ সোনিয়া। বর্ষা 2DC, ওরে খাইছি, ডিসি এলে ওভার করতে গিয়ে, ও 2D ক্লিয়ার, ওকে ঠিক আছে 2DC। আমি কই কি ACDC কই থেকে আসলো, দুইজন আসলো কোথা থেকে? হ্যাঁ, নো, থ্যাংক ইউ সো মাচ, ওকে মুছে দিলাম। তাহলে আমরা সমন্বিত করে জানলাম, তাই না? এবার আমরা জানবো 3 নম্বর, বিকৃত পণ্যের ব্যয়। কি পণ্যের ব্যয়? বিকৃত পণ্যের ব্যয়। বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমাদের করণীয় হচ্ছে এই যে প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ এখন কাজে লাগবে। যারা সমন্বিত ক্রয় পারছি তাদের ক্ষেত্রে বিকৃত পণ্যের ব্যয় কোনো ব্যাপার না, জাস্ট একটা জিনিস দেখেন, সমন্বিত ক্রয় লিখবো আমি, জাস্ট দেখেন নিট ক্রয়, আমি কি সমন্বিত ক্রয় নিট ক্রয় লিখছি না? লিখছি, এই যে সমন্বিত ক্রয় নিট ক্রয় লিখলাম, জাস্ট একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ। কি লিখবো? ক্রয় সংক্রান্ত খরচ। কি খরচ? ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপন মজুদ। দেখেন আমি কিন্তু সমন্বিত করে যারা পারছি তাদের কিন্তু বিকৃত পণ্যের ব্যয় কোনো ব্যাপারই না, জাস্ট একটা জায়গায় চেঞ্জ, সেটা হচ্ছে কি কোন জায়গায়, এই যে এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা আমি মাঝখানে ঢুকাই দিছি, উড়ে এসে জুড়ে বসেছে সমাপনী মজুদ, ওকে, বাস হয়ে গেল, হয়ে গেল আপনার বিকৃত পণ্যের ব্যয়। এবার ক্রয় সংক্রান্ত খরচ কি আমি আসতেছি একটু পরে দিচ্ছি, আপনারা যদি এই সাইড দিয়ে লিখে রাখেন, এই ব্র্যাকেট দিয়ে যেভাবে, যে ক্রয় সংক্রান্ত খরচগুলো কি কি, এই যেটা দিয়ে, হ্যাঁ লিখে রাখেন। দেখেন আন্ত পরিবহন, কি পরিবহন? আন্ত পরিবহন। এই আন্ত পরিবহনের অপর নাম হচ্ছে ক্রয় পরিবহন। কি পরিবহন? ক্রয় পরিবহন, বিক্রয় না। আন্ত দ্বারা কিন্তু আন্ত ফেরতের ক্ষেত্রে বিক্রয় ফেরত হয়, তবে আন্ত পরিবহনের অপর নাম হচ্ছে ক্রয় পরিবহন, ঠিক আছে?
আন্তঃপরিবহন। তারপর হচ্ছে জাহাজ ভাড়া, কি ভাড়া? জাহাজ ভাড়া। তারপরে ডক চার্জ, ডক চার্জ। তারপরে ডক চার্জের অপর নামকে বলা হয় বন্দর চার্জ। হ্যাঁ, বন্দর, বন্দর চার্জ। তারপরে মজুরি, কি? মজুরি, খুব ইম্পর্টেন্ট। তারপরে শুল্ক, কি? শুল্ক। শুধু শুল্ক থাকলেও দিবেন, বা এটাকে অন্যভাবে বলতে পারে যে আমদানি শুল্ক, নট রপ্তানি শুল্ক হবে না কিন্তু, আমদানি শুল্ক। রপ্তানি শুল্ক কিন্তু পরিচালন ব্যয় হয়ে যাবে, আমদানি শুল্ক থাকতে হবে। তাহলে আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, ঢক চার্জ, বন্দর চার্জ, মজুরি, শুল্ক, আমদানি শুল্ক। ওকে, এই কয়টাই, ঠিক আছে। এগুলোকে কি বলা হয়? ক্রয় সংক্রান্ত খরচ বলা হয়। ডান। 3D ক্লিয়ার কিনা? ওকে, 3D ক্লিয়ার কিনা? আপনার কি 3D ক্লিয়ার হতে পারছেন? 3D ক্লিয়ার কিনা বলেন? 3D ক্লিয়ার? কিভাবে বললাম? আন্তঃপরিবহনের অপর নাম ক্রয় পরিবহন, তারপরে কমা, জাহাজ ভাড়া, ডক চার্জ, অপর নাম বন্দর চার্জ, মজুরি, শুল্ক বা আমদানি শুল্ক। ঠিক আছে, আমদানি, আমদানি না, আমদানি শুল্ক। আমি শুল্ক না, আমদানি শুল্ক। ঠিক আছে, ওকে। 3D ক্লিয়ার, রাকিবুল ক্লিয়ার, মানে শিলা ক্লিয়ার। তারপর, তারপর আমি কি কোনো কিছু এখানে মিসিং দিয়েছি? ক্রয় পরিমাণ অপর নাম আন্তঃপরিবহন, হ্যাঁ লিখেছি। ওয়েট, হ্যাঁ সোনিয়া ওয়েট করছি, অসুবিধা নেই, লিখেন 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 লিখেন, আমি তো আছি, সমস্যা নেই। লিখেন। ক্রয় সংক্রান্ত খরচ, এটাকে অনেকে অনেকে ভাষা বলে প্রত্যক্ষ খরচ বলে। হ্যাঁ, এগুলোকে প্রত্যক্ষ খরচ বলা হয়। কি বলা হয়? প্রত্যক্ষ খরচ বলা হয়। হ্যাঁ, প্রশ্ন অনেক সময় থাকে যে নিচে কোনটি প্রত্যক্ষ খরচ, তখন অ্যান্সার করবেন এগুলো। হ্যাঁ, প্রত্যক্ষ খরচ বলা হয়। 3D, ওকে সোনিয়া, আচ্ছা নোহা ডান, আমানুল্লাহ ডান। বাকিরা কি অবস্থা? স্নিগ্ধা মানে হচ্ছে ইশিকা। ইশিকা কি আছেন আপনি? আপনি কি ক্লাসে আছেন, নাকি অনেক বড় টপিক দেখে একদম মাথায় ঢুকে না দেখে চলে গেছেন? আপনি যদি ক্লাসে থাকেন অবশ্যই কমেন্ট করেন, আমি আপনার কমেন্টের অপেক্ষা আছি। আমাদের নিউ মেম্বার ইশিকা। 3D ক্লিয়ার? সবার ডান, আশা করি ক্লিয়ার। সোনিয়া আপনি কি লিখছেন? আপনি যদি লিখেন বলেন জি। সোনিয়া রেসপন্স করেন, লিখছেন কিনা? লিখছেন? সময় রাখতে দিঘি ডান, থ্যাংক ইউ দিঘি। করেছি, নোট করেছি, ডান, ওকে ঠিক আছে। সোনিয়া লিখেছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ক্লিয়ার, এবং প্রত্যক্ষ খরচগুলো কি কি এবং ক্রয় সংক্রান্ত খরচ কি কি সেটাও ক্লিয়ার। থ্যাংক ইউ। ভালো করে এগুলো বারবার মুখস্থ করে ফেলতে হবে, এবং আমি সেই টেকনিক অনুযায়ী কোনো সামনে গেছে। আমরা প্রথমে নিট ক্রয় করছি, আমরা যদি নিট ক্রয় জানি তাহলে আমরা কিন্তু আবার সমন্বিত ক্রয় জানবো। আমরা যদি সমন্বিত ক্রয় পারি তাহলে আমাদের জন্য আবার বিক্রিত পণ্যের ব্যয় সহজ, তাই না? এরকম ভাবে সামনে আগাতে হবে। এবার 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে নিট বিক্রয়। কিসের পরিমাণ বের করবো আমরা? নিট বিক্রয়। তো নিট বিক্রয় প্রথমে থাকবে বিক্রয়, কি থাকবে? বিক্রয়। এর সাথে ঠিক ওইটার মতো ওখানে আমরা ধারে ক্রয় যোগ করছি, তাহলে এখানে আমরা কি করব? ধারে বিক্রয় যোগ করব। কি করব? ধারে বিক্রয় যোগ করব। ধারে বিক্রয়ের অপর নাম আমরা জানি অলিখিত বিক্রয়। কি বিক্রয়? অলিখিত, অলিখিত বিক্রয়। তাহলে ধারে বিক্রয়ের অপর নাম কি? অলিখিত। এবার অনেক সময় বলতে পারে যে বিক্রয় হিসাবভুক্ত হয়নি, তাহলে এটাও বুঝতে হবে কি? বিক্রয় হিসাবভুক্ত হয়নি, তখনই বুঝতে হবে যে এটা কি বলা হয়েছে? ধারে বিক্রয়। আমি 3টা বিষয় বলে দিচ্ছি যে কোনোভাবে যেন আপনারা কোশ্চেন বুঝতে, আসলে আমি আপনাদের মূল সমস্যা হচ্ছে আপনাদেরকে টিচাররা ফুল এক্সপ্লেইন, মানে ফুল বিষয়টা আপনাদেরকে জানায় না, আপনাদেরকে একটু একটু করে জানায়। এই একটু একটু জানার কারণে দেখা গেল ওই স্বল্প জ্ঞানের কারণে আপনি পুরো কোশ্চেনটা বুঝে ওঠেন না। আর পুরো কোশ্চেনটা না বুঝার কারণে আপনি সঠিকভাবে অ্যান্সারটা করতে পারেন। কারণ একটা স্টুডেন্ট একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাকে অবশ্যই বুঝতে হবে যে প্রশ্নটি আমার কাছে কি চেয়েছে এবং আমাকে কি অ্যান্সার করতে হবে। বিষয়টা এরকম না? তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে প্রশ্ন থাকবে বিক্রয় হিসাবভুক্ত হয়নি, তাহলে বুঝতে হবে এটা কি কি ধারে বিক্রি বুঝাইছে, এটা কি অলিখিত বিক্রি বুঝাইছে। তবে এইটাকে এটা লেখা সবচেয়ে বেটার, মানে ভালো, যৌক্তিক। ঠিক আছে। আর ঠিক আপনাদের এখন কাজ হচ্ছে ক্রয়ের সাইডে এভাবে লিখে যে ক্রয় হিসাবভুক্ত হয়নি, প্লিজ হইলে আমার বলেন। আপনার নিট করার ওখানে যে যে লিখছিলাম না, ওটা নিচে লিখুন ক্রয় হিসাবভুক্ত হয়নি, প্লিজ নোট করেন। ক্রয় হিসাবভুক্ত হয়নি, তখন পর্যন্ত আমি বাকিগুলো লিখে ফেলি। মাইনাস কারবারি ভাট্টা, ঠিক ওই যে আগেরটার মতনই কারবারি ভাট্টা। দেখেন যখন ক্রয় করছিলাম, ক্রয়ের ক্ষেত্রে কারবারি ভাট্টা দিছিলাম ক্রেডিট সাইডেরটা, কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে কারবারি ভাট্টা দেবো কোন সাইডেরটা? ডেবিট সাইডেরটা। ওকে,
এটাকে বলা হয় বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের অপর নাম হচ্ছে আন্ত ফেরত। আন্ত ফেরত। ওকে, তাহলে কারবারি ভারটা কোন সাইডেটা দিতে হবে? ডেবিট সাইডে যে টাকাটা, যেহেতু আমরা রেয়ামিল থেকে করব। আর বিক্রয় ফেরত আন্ত ফেরত। ওকে, মাইনাস বিক্রয় ভ্যাট। কি ভ্যাট? বিক্রয় ভ্যাট। এই বিক্রয় ভ্যাটটা হচ্ছে কি এসএসসি তে নতুন করে অ্যাড করতে হয়, আপনাদের ইয়েতে থাকে না, এসএসসি তে থাকে না। যারা এসএসসি শিখছে তার কাছে এটা নতুন। ঠিক আছে, বিক্রয় ভ্যাটটা কিভাবে বের করতে আমি শেখাবো, সমস্যা নেই, টেনশন নেই। 4 ডান ক্লিয়ার কিনা? লেখেন 4D। 4D সূত্র বলি, 4 নম্বর সূত্র আমরা ক্লিয়ার হতে পারছি কিনা? 4 নম্বর সূত্রটা কি সবাই ক্লিয়ার হতে পেরেছে কিনা? কোশ্চেন আনসার কমেন্ট করেন, কমেন্ট করে ফেলুন। 4 নম্বর কোশ্চেন মানে ক্লিয়ার? 4 নম্বর প্রশ্নটা ক্লিয়ার যে নিট বিক্রয় কিভাবে করলাম? না বুঝলে আমরা বললেন। এখানে লেখা আছে বিক্রয় হিসাব ভুক্ত হয়নি, যাকে আমরা অলিখিত বিক্রয় বলতে পারি। 4D বর্ষা, 4D হুমায়রা দিঘি, 4D। ওকে, এই তো মনোযোগ সহকারে একটু মজা সহকারে যদি শিখেন, আপনাদেরকে কে ঠেকাবে বলেন? এভাবে বুঝে বুঝে যদি কোশ্চেনগুলো মানে সূত্রগুলো আয়ত্ত করে ফেলতে পারেন, আজকে আপনাদের কাজ হবে আমি যে সূত্রগুলো দিব বাসায় বারবার পড়ে পড়ে বারবার রিভাইজ দিয়ে না দেখি নিজের মতো করে লিখবে। যে নিট বিক্রয় সূত্রটা আমি একটু চেষ্টা করি তো দেখি পারি কিনা, নির্বিক্রয় সূত্রটা দেখি কোথায় ভুল হয়েছে, যে জায়গাটায় ভুল হবে ওটা বারবার আবার মার্কিং করবেন, করবেন। এইভাবে কিন্তু শিখবে। একবার যদি আপনার এই ব্রেনে ঢুকাই ফেলতে পারেন না, আপনাকে কেউ নাই যে আপনাকে ঠেকাবে, আপনাকে আটকাবে। কারণ আমাদের ম্যাথ পারার মূল শর্ত হচ্ছে কি? ফর্মুলা জানা। ফর্মুলা জানলে আমরা সহজে জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো। ফর্মুলা জানি না, উল্টাপাল্টা করে ফেলবো। 40 থ্যাংক ইউ সো মাচ। ওকে, 40 ক্লিয়ার, নিট বিক্রয় ক্লিয়ার আশা করি। হ্যাঁ, তাহলে এবার দেখেন বাকিগুলো, সামনে স্টেপ এখন ক্লিয়ার। ফার্স্ট নাম্বার, মোট লাভ। কি লাভ? মোট লাভ। মোট লাভ একদম এখন ইজি। দেখেন, নিট বিক্রয় থেকে, কি থেকে বিক্রয় করবো? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করবে। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে প্রশ্ন থাকবে যে মোট লাভ বের করো, তাহলে নিট বিক্রয় আমরা জানি কিভাবে বের করতে হয়, আমরা বিক্রিত পণ্যের ব্যয়ও জানি কিভাবে বের করতে হয়। তাহলে নিট বিক্রয়টা বের করবো প্রথমে, দ্বিতীয়ত বিক্রিত পণ্যের ব্যয় বের করবো, করার পর এটা থেকে এটা বিয়োগ করলে যা পাবো সেটার নামই কি? মোট লাভ। ক্লিয়ার? 5D লেখেন। 5 নাম্বার ক্লিয়ার কিনা? এটা কিন্তু এমসিকিউর জন্য থাকে। হ্যাঁ, এটা এমসিকিউ থাকবে। এমসিকিউ এটা অন্যভাবে থাকতে পারে। কিভাবে থাকতে পারে জানেন? বিক্রয় সমান সমান কি লিখে রাখেন সাইড দিয়ে। অ্যাডমিশনের জন্য থাকে এটা, অ্যাডমিশন এমসিকিউ থাকে প্লাস এসসি থাকে। হ্যাঁ, যে বিক্রয় সমান সমান। তাহলে দেখেন, বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ পাই, তাই না? এখন আমি যদি বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে এটা যোগ করি তাহলে এটা পাবো না? দেখেন, এটা থেকে এটা বিয়োগ করে যদি এটা পাই, তাহলে এটার সাথে যদি আমি এটা যোগ করে দিই, সরি এটার সাথে যদি এখন আমি এটা যোগ করি তাহলে এটা পাবো না? এটা দিয়ে থাকে। তাহলে লেখেন মোট লাভ, মোট লাভ যোগ বিক্রিত পণ্যের ব্যয়, কি পাবো? তাহলে বিক্রয়। হ্যাঁ, তাহলে বিক্রয় সমান সমান কি? মোট লাভের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে আমরা বিক্রয় পরিমাণ পাবো। ঠিক আছে, এইটা এমসিকিউর জন্য কাজে লাগবে, লিখে রাখেন। 5D ক্লিয়ার কিনা? এটা কিন্তু আমি এক্সট্রা দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, তাড়াতাড়ি। 5D হ্যাঁ, নুহা 5D। ওকে, রাজ, রাজ ক্লাস করস না? রাজ ছেলেটা ক্লাস কিছু করে না, ও নাকি একটু টায়ার্ড, অসুস্থ, সমস্যা নেই, ও পরে করে নিবে। ও একটু বোনের বাসায় বেড়াতে গেছে, সমস্যা নেই, আমাকে বলছে ইনবক্সে। 5D ওকে, এটা ক্লিয়ার তো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন থাকবে যে মোট লাভের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে কি পাওয়া যায়? মোট লাভের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়ের পরিমাণ পাওয়া যায়। ঠিক আছে, এটা অ্যাডমিশন প্লাস এমসিকিউর জন্য থাকবে। 5D হোমওয়ার্ক একটা দিয়ে শিলা। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার। আমাদের আর বেশি সময় লাগবে না, 5-10 মিনিট হবে। 6 নাম্বার আমরা এখন করব নিট লাভ বা নিট মুনাফা। নিট লাভের অপর নাম কি বলেছিলাম? নিট মুনাফা। হ্যাঁ, আমি লাভ লিখলাম না যেহেতু আগে লিখে দিয়েছি। তাহলে দেখেন, এই যে মোট লাভ বের করছি না, আমরা তো মোট লাভ বের করতে জানি। মোট লাভ বের করতে জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যায়। এখন আমরা নিট লাভ বের করব। তাহলে মোট লাভ থেকে এখন আমাদের কাজ হচ্ছে পরিচালন ব্যয় বিয়োগ করতে হবে। কি করতে হবে? পরিচালন ব্যয় বিয়োগ করতে হবে। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বিয়োগ করলে আমরা কি পাবো? নিট লাভ পেয়ে যাবো। ঠিক আছে, এবার পরিচালন ব্যয়গুলো কি কি সেগুলো আমি একটু আপনাকে এক্সপ্লেন করে দিয়ে দিচ্ছি। লিখে রাখেন, পরিচালন
চালন ব্যয়, কোনগুলোকে পরিচালন ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে, ঠিক আছে? ওকে, প্রথমত আমাদের থাকতে পারে বেতন। কি থাকতে পারে? আমি আমার কর্মচারীদের যদি বেতন দিই, সরাসরি আমার পরিচালনার অংশ না, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান হোক বা কোনো কোম্পানি পরিচালনা করতে হোক, বেতন প্রয়োজন হয় না? বেতন দিতে হয় না? আমি যদি অফিস ভাড়া দেন, আপনি যদি যাতায়াত ভাড়া দেন, এটাও তো আপনার অফিসেরই একটা অংশ, ব্যবসারই অংশ, কারখানার অংশ। তাহলে বেতন, ভাড়া, বীমা খরচ, বীমা খরচ, বিজ্ঞাপন হতে পারে, বিজ্ঞাপন হতে পারে। এগুলো জাস্ট আমি বেসিক, মানে যেগুলো সচরাচর বুঝি সেগুলো দিচ্ছি, আপনারা অঙ্ক করতে করতে বুঝে যাবেন যে এগুলো এগুলো পরিচালনা ব্যয়। তারপর অবচয়, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? অবচয় থাকতে পারে, অবলোপন থাকতে পারে। আমি বুঝাইছি যে অবলোপন কোনটার, অবচয় কোনটার, অবলোপন থাকতে হবে, হ্যাঁ? অবচয়, অবলোপন। বলেন তো অবচয় কোনটার উপর ধরা হয় আর অবলোপন কোনটার উপর ধরা হয়? আমার প্রশ্ন, সবার উপর আমার প্রশ্ন, যে অবচয় কিসের উপর ধরবো আর অবলোপন কিসের উপর ধরবো? এটা কি আপনারা জানেন কিনা? এই বেসিকটা আপনাদের ক্লিয়ার কিনা? অ্যাডমিশনের কাজে লাগবে এটা, বলেন। অবচয়টা কিসের উপর ধরা হয় আর অবলোপনটা কিসের উপর ধরা হয়? কে পারবো দেখি? মহান ব্যক্তিটা কে আছেন যে আমাকে এটার অ্যান্সার দিতে পারবেন? পারবে কেউ? কোন কি মহান ব্যক্তি আছি যে আমাকে অ্যান্সারটা দিতে পারবে যে অবচয় কিসের উপর ধরা হয়, অবলোপন কিসের উপর ধরা হয়? হুম 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 খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা 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 কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন মহান ব্যক্তি আছে যে আমাকে বলতে পারবে যে অবচয় কিসের উপর ধরা হয়, অবলোপন কিসের উপর ধরা হয়? স্যার, অবচয় ধরা হয় সম্পদের, অবলোপন অলিক সম্পদের উপর। কি লেখছে? বর্ষা। হয়নি, হয়নি, একদম বাজে আনসার দিয়েছেন, একদম বাজে আনসার দিয়েছেন, হয়নি। বাকিরা, শিলা বলেন তো, শিলা, আপনাকে বলছি, সোনিয়া বলেন তো, অবচয় ধরা হয় কিসের উপর আর অবলোপন ধরা হয় কিসের উপর? পারবেন? না পারলে বলেন পারি না, শেষ। আর পারলে বলবেন যে হ্যাঁ অ্যান্সার করেন। অবচয় ধরা স্থায়ী সম্পদের, অবলোপন অধিক সম্পদ। না না, হয়নি। পারবো পারবো, সময় লস করা যাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পারবো কি? অবচয় ব্যয়, অবলোপন সম্পদ। না, হয়নি, হইলো না রে বোকা। অবচয় তো ব্যয় আমি জানি, যে ব্যয় তো বললাম যে অবচয় ব্যয়, অবলোপন ব্যয়, কিন্তু কোনটা কিসের উপর ধরা হয় সেটা জানা জরুরি। বলে দেন স্যার। ওকে স্যার, বলে দিচ্ছি। না, ভাবছিলাম যে পারবেন আপনারা, কেউ পারলেন না। মনে রাখবেন, অবচয় ধরা হয় স্পর্শনীয়, স্পর্শনীয় স্থায়ী সম্পদের উপর, হ্যাঁ? স্থায়ী সম্পদের উপর, সম্পদের উপর, মনে থাকবে? তাহলে অবচয় ধরা হয় কি? স্পর্শ, মানে ধরা যায়, এটার আমি অবচয় ধরতে পারবো। ভূমির অবচয় মানে এটা ধরতে পারবো, মানে স্পর্শনীয় স্থায়ী সম্পদ, যেগুলো আমরা স্থানান্তর করতে পারি প্লাস ধরা যায়, ছোঁয়া যায়, এটার উপর বলা হয় অবচয়। বুঝতে পেরেছি? বীমা খরচের পর কি লিখছেন? বীমা খরচের পর লিখছি বিজ্ঞাপন স্যার। বীমা খরচের পর বিজ্ঞাপন লিখেছি, ঠিক আছে? বেতন, ভাড়া, বীমা খরচ, বিজ্ঞাপন। ওকে, আসি। অবচয় ধরা হয় স্পর্শনীয় স্থায়ী সম্পদ আর অবলোপন ধরা হয় অস্পর্শনীয়। আর স্পর্শনীয় বলতে বোঝাচ্ছি এই যে যেটা বললাম, যে চেয়ার, টেবিল, খাট, আসবাবপত্র, এগুলোর উপর ধরা হয় অবচয়। আর অস্পর্শনীয়, অস্পর্শ, অস্পর্শনীয়, হুম অস্পর্শনীয়, অস্পর্শনীয় স্থায়ী সম্পদের উপর ধরা হয় অবলোপন, ঠিক আছে? যেমন অস্পর্শনীয় স্থায়ী সম্পদ বলতে আমরা কি বুঝি? আমরা বলতে পারি যে প্যাটেন্ট, তাই না? প্যাটেন্ট, তারপর ট্রেডমার্ক, সুনাম, ট্রেড মার্ক বা সুনাম। ক্লিয়ার? আমি কি বেসিকটা বোঝাতে পেরেছি? আজকের পর থেকে যদি ভুল করেন, এক একটা ধরে বেঁধে মারবো। বিজ্ঞাপন লিখছে, ওকে। এক একটা ধরে বেঁধে মারবো। তাহলে ভালো করে নোট করে রাখেন যে অবচয় ধরা হয় স্পর্শনীয় স্থায়ী সম্পদের উপর, অবলোপন ধরা হয় অস্পর্শনীয় স্থায়ী সম্পদের উপর। কি কি? প্যাটেন্ট, ট্রেডমার্ক, সুনাম। আর স্থায়ী সম্পদগুলো তো আমি বলে দিলাম, আসবাবপত্র, দালান কোঠা, তারপরে ভূমি, সরি, চেয়ার, টেবিল, আরো আদার্স হতে পারে। বলতে চাইছিলাম বলতে কোনো শব্দ নেই, যা বলে ফেলছেন সেটাই অ্যান্সার। পরীক্ষা হলে যা যদি বলেন যে আমি তো 3 নাম্বার দাগাই ফেলছি, অ্যান্সার তো ভুল, আমি তো 2 নাম্বার দাগাইতে চাইছিলাম, কেন যে দাগাইলাম না, দাগাইলে তোমার 2টা মার্ক চলে আসতো। এগুলো বলে কি হবে? এগুলো বলে কি রিসিভ করবে টিচাররা? হবে না। আপনি যেটা অ্যাপ্লাই করবেন, যেটা বলবেন সেটাই রাইট, এবং আপনি বলবেন তখন ভেবে চিন্তে বলতে হবে যে এটাই ঠিক আছে। ওকে,
ক্লিয়ার 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 ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, এটা নোট ডাউন। ওকে, তারপরে আমি আসি। এগুলো কিন্তু কোনো ব্যয় না, মানে এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। মূলত মেন এখানে পরিচালনা ব্যয় হিসেবে অবচয় অবলম্বনকে ধরতে, কিন্তু কখন কোনটার উপর ধরতে সেটা জানা জরুরি। ওকে, তারপরে চলে যাই কুরিন। কি? কুরিন। কুরিনের অপনা আমরা সবাই জানি অনাদায়ী পাওনা, তাই না? অনাদায়ী পাওনা। আমি যখন জাবেদা করাইছি তখন বলছি অনাদায়ী পাওনা। ওকে, তাহলে কুরিন এর অপনাম হচ্ছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা। ওকে, বুঝতে পারছি? ওকে, তারপরে সামনে এদিক দিয়ে লিখতেছে এবার। হ্যাঁ, এই যে এদিক দিয়ে লিখেন। তারপরে কি কি দিছি? ভাট্টা প্রদান দিতে পারেন। ভাট্টা, ভাট্টা প্রদান। হ্যাঁ, বেতন দিয়েছি, ভাড়া দিছি, বীমা দিছি, বিজ্ঞাপন অবচয় দিছি, কুরিন দিছি, ওনাদের পাওনা দিছি, ভাট্টা প্রদান দিতে পারেন। ঠিক আছে? অলওয়েজ যেমনই করি। ওরে বাবা, অলওয়েজ যেমন করলে হবে? হুম, অলওয়েজ যেমন করলে হবে? হুম, মনিহারি বলতে পারেন। হ্যাঁ, মনিহারি, এটাও কি পরিচালন ব্যয়। তারপরে এই যে আমি বলছিলাম যে আমদানি শুল্ক যদি প্রত্যক্ষ ব্যয় হয়, তাহলে রপ্তানি শুল্ক হচ্ছে পরিচালন ব্যয়। হ্যাঁ, রপ্তানি শুল্ক। রপ্তানি শুল্ক কি বলা হয়? পরিচালন ব্যয়। তারপরে কর থাকতে পারে, কর অভিকর। কর অভিকর, এগুলি বেসিক, এগুলি থাকে সচরাচর। এগুলো একটু ভালো করে পড়ে রাখবেন, বললে বারবার ডিভাইস দিলে মোটামুটি চলে আসবে, যেহেতু মুখস্থ করার প্রয়োজন নেই। বারবার পড়লে মাথায় সেট আপ হয়ে যাবে। আপনি তো আপনার কোশ্চেন থেকে খুঁজে খুঁজে বের করতেছেন, তখন কোশ্চেনের সামনে দেখবেন যে ভাট্টার প্রদান, তার মানে বুঝতে হবে এটা কি? পরিচালন ব্যয়। ঠিক আছে? 6 ক্লিয়ার কিনা? 6 ক্লিয়ার কিনা? 6 ডান, এই 6 শেষ। তাহলে পরিচালন ব্যয়গুলো আশা করি চিনতে পারছি। দেখেন 6D, তাড়াতাড়ি 6D লেখেন তাড়াতাড়ি। লিখছে? 6D লেখেন, কমেন্ট করেন। 6D, 6D, হ্যাঁ। দেখি রাবেয়া, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, মুছে দিলাম। সবাই কিন্তু আমাকে নোট দিতে হবে। আজকের নোট আমি সবার কাছ থেকে চাই। যে নোট দেবে না তার গ্রুপ থেকে রিমুভ করে দেবো আমি আজকে। যে নোট দেবেন আজকে আমাকে, সবাইকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দেবো। কারণ ইনসেন্সিয়ার স্টুডেন্ট আমার দরকার নেই। আমি যাদেরকে চাই তাদের অ্যাক্টিভিটি চাই, এবং তারা কিরকম রেসপন্স করে তাদের সেই রেসপন্সের উপর ভিত্তি করে আমি সামনে আগাতে চাই। আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি, মানে আপনাদের ভালো রেজাল্ট করার, যেমনি ভালো রেজাল্ট করাইতেই হবে। এটা আমার প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি। এখন আমার এই প্রতিশ্রুতি পূরণ করতে হলে আপনাদের সহযোগিতা দরকার। আমার গাইডলাইন ফলো করতে হবে, আমি যেটা বলি। আমার গাইডলাইন যদি ফলো না করেন, আমি আপনার সাথে নেই, আমার সাথে আপনার থাকার প্রয়োজন নেই। ঠিক আছে? আজকে যে আমাকে ক্লাস শেষে হওয়ার 20 মিনিট হোক বা 25 মিনিট, আধা ঘন্টা হোক, এরপরও হোক, আজকের মধ্যে আমাকে নোট দিতে হবে ইনবক্সে। দেখবো কে কত সুন্দরভাবে আমাকে নোট প্রোভাইড করতে পারেন। এটা আমি কিন্তু ওয়ার্নিং দিয়ে দিলাম। গুগল থেকে ডিরেক্টলি রিমুভ করে দিলাম যে স্যার পেট ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, করতে পারি নাই, আমি একটু করা হবো বলে দিলাম। এবার আমি চলে যাই 7 নাম্বার। 7 নাম্বার আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে কি? নেট লাভ করছি না? হ্যাঁ, কি করছিলাম আমরা? মোট লাভ করছিলাম নাকি? আচ্ছা, আমাদের তাহলে ওটা শেষ হয়নি এখনো। হ্যাঁ, মোট লাভ ওটা আমাদের শেষ হয়নি। 6 নাম্বার আমরা এখন আছি। হ্যাঁ, 6 নাম্বার এখন আছি। মোট নিট লাভ, তাই না? নিট লাভ, নিট লাভ, মোট লাভ। আমরা কি লিখছিলাম যেন? মোট লাভ মাইনাস পরিচালন মুনাফা। হ্যাঁ, শেষ হয়নি, এটা একটু বাকি আছে, একটু বাকি আছে। হ্যাঁ, এটাই শেষ। পরিচালন, পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। এই মোট লাভ থেকে পরিচালন ব্যয় বিয়োগ করলে আমরা কি পাবো? পরিচালন মুনাফা পাবো। কি পাবো? পরিচালন মুনাফা পাবো। কি পাবো? অনেক সময় প্রশ্ন এটাও থাকে যে পরিচালন মুনাফা বের করো, তখন এতটুকু করতে পারলে আপনাদের এনাফ। আর পরিচালন ব্যয়গুলো কি কি সেটা আমি বলে দিয়েছি, তাই না? ওকে, রাইট, হ্যাঁ। তাহলে নিট লাভ, আমরা নিট লাভ এখন শেষ করিনি, এই পর্যন্ত লিখে মুছে দিয়েছিলাম। আচ্ছা, তো পরিচালন মুনাফা পাবো। এর সাথে আমরা এই স্টেপে আমরা কি করব? অন্যান্য আয় যোগ করব। কি করব? অন্যান্য আয়গুলো যোগ করব, এবং অন্যান্য যে ব্যয়গুলো হয়ে থাকে এই পরিচালন ব্যয়গুলো ছাড়াও যে আদার্স ব্যয়গুলো হয়ে থাকে, অন্যান্য ব্যয়গুলো বিয়োগ করবো, তাইলে আমরা পেয়ে যাবো নেট লাভ। ঠিক আছে? মোট লাভ এটা, এটার সাথে পরিচালন ব্যয় বিয়োগ করব, করলাম। করার পর আমরা, অনেক সময় এটা থাকে কিন্তু, হ্যাঁ, এই জন্য এখানে টেস্টের চিহ্ন দিয়ে রাখেন। হ্যাঁ, কি পাবো? আমরা পাবো হচ্ছে এই যে বিয়োগ করলে পাবো হচ্ছে আমরা পরিচালন মুনাফা। এর সাথে আমরা অন্যান্য আয়গুলো যদি যোগ করি এবং অন্যান্য একসাথে করে দিতে পারি, অন্যান্য ব্যয়গুলো যদি বিয়োগ করে দিই, তাহলে সর্বশেষে যে অ্যান্সারটা থাকবে এটার নামই হচ্ছে নেট লাভ। ঠিক আছে? 6D ক্লিয়ার কিনা? এবার অন্যান্য আয়গুলো কি কি, অন্যান্য ব্যয়গুলো কি আসতেছে একটু পরে, এটা দিয়ে আমার ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আজকে আপনাদের সূত্রগুলো ভালোভাবে স্ট্রং করতে চাচ্ছি। ওকে, হ্যাঁ বর্ষা, ঠিক আছে স্যার। ওকে স্যার, হ্যাঁ দেখি আপনি নোট দিবেন, ঠিক আছে, নোট করবেন। ওকে, সমস্যা না, আমাকে বলবেন স্যার এটা বুঝিনি, এটা কিভাবে হলো। সবাই 6D কি ক্লিয়ার কিনা? 6D ক্লিয়ার, রাবে ডান। মানে এই পর্যন্ত আপনাদের করাই ছিল, জাস্ট এটা অ্যাড করবেন, এই যে এটা অ্যাড করবেন, ঠিক আছে, এই তিনটা জিনিস অ্যাড করবেন। রাবে ডান, ঠিক আছে। তারপর বাকিরা ক্লিয়ার? বাকিরা করছি? ডান 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 ডান, ওকে। এবার অন্যান্য আয়গুলো কি কি, অন্যান্য ব্যয়গুলো কি কি, এটা দিয়ে দিয়ে আমার সূত্রের যে ঝামেলা এটা শেষ করে ফেললাম। হ্যাঁ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমরা সমন্বয় প্লাস ম্যাথ করবো, ঠিক আছে, ম্যাথ করবো আর কি। হ্যাঁ, ওকে। এবার অন্যান্য আয়গুলো কি, কোনগুলোকে আমরা অন্যান্য আয় হিসাবে দিয়ে ধরবো? হ্যাঁ, যে অন্যান্য আয় তো অনেক এন্ট্রি থাকতে পারে, তাই না? অন্যান্য আয় মনে রাখবেন, একদম শর্টকাট আমি একটা টেকে শিখে দিই আপনাদেরকে। অন্যান্য আয় কোনো ঝামেলা না, মনে রাখবেন একমাত্র বিক্রয় ছাড়া বাকি যত রকমের আয় থাকবে না কোশ্চেনে, বিক্রয় ছাড়া যত মুনাফাজিত হতে হবে কিন্তু, হ্যাঁ মূলধন না, মুনাফা জাতীয় আয় আছে। একদম শর্টকাট টেকনিক, কোনো ঝামেলা নেই। কথা কি ভেজাল নাকি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কি বললাম, একমাত্র বিক্রয়, এই বিক্রয়টাকে বলা হয় পরিচালনায়, মনে রাখবেন বিক্রয়টাকে কি বলা হয়? পরিচালনা, সরাসরি, কারণ বিক্রয় সরাসরি পরিচালনার অংশ। আমি বিক্রি করছি, আমাকে আমার আমার কাস্টমার টাকা দিচ্ছে। হ্যাঁ, তাহলে পরিচালন আয় বলা হয় বিক্রয়কে। তার মানে এই বিক্রয় ছাড়া বাকি যত রকমের আয় দেখবেন এবং মুনাফাসিত আয় হতে হবে সেটা, সেগুলোকে বলে অন্যান্য আয়। তাহলে দেখেন, আপনি যদি এখন ভাতটা পান, তাহলে কি ভাতটা প্রাপ্তি কি আপনার জন্য কি এটা কি বিক্রয়ের সাথে অংশ না? তাহলে ভাতটা প্রাপ্তি আপনার অন্যান্য আয়। আপনি যখন কমিশন পান, কি পান? কমিশন পান, আপনার জন্য কি অন্যান্য আয়। আপনি যদি এখন উপভাড়া পান, উপভাড়া বুঝেন? কেউ কি বলতে পারেন উপভাড়া কি? কেউ কি বলতে পারবো উপভাড়া কি? কি এটা কোশ্চেন রইলো আমার, হ্যাঁ এটা কোশ্চেন রইলো। কমিশন প্রাপ্তি, ভাতা প্রাপ্তি, বিনিয়োগ করে যদি সুদ পান, তাহলে কি এটা আপনার জন্য অন্যান্য হয় না? বিনিয়োগের সুদ, তাই না? আপনি যদি ঋণ প্রদান করেন, ঋণ প্রদান থেকে যদি সুদ পান, তাহলে প্রদত্ত ঋণের সুদ, প্রদত্ত ঋণের সুদ। ঋণ প্রদান করছেন, সে আপনাকে সুদ দিয়েছে, তার মানে কি আয়, তাই না? প্রদত্ত ঋণের সুদ, বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, ভাতা প্রাপ্তি। আপনি সরঞ্জাম বিক্রি করছিলেন, মানে অকেজে পড়েছিল, সেটা বিক্রি করে আপনি কি পেয়েছেন? সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা, বিক্রয়জনিত জনিত মুনাফা। এই মুনাফা শব্দটা তো বলেই দিয়েছে, তার মানে বুঝতে পারতেছেন এটা কি অন্যান্য। তাহলে কি একটা টেকনিক, জাস্ট এই টেকনিকটা মনে রাখলে এগুলো সব আপনার জন্য পানি ভাত, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। বিক্রয় ছাড়া বাকি যত রকমের মুনাফাসিত আয় হবে সবগুলোকে বলা হয় অন্যান্য আয়। কি কি? ভাতা প্রাপ্তি হতে পারে, কমিশন প্রাপ্তি, প্রাপ্তি লিখে দিন এখানে, কমিশন প্রাপ্তি বা প্রাপ্ত কমিশন, প্রাপ্য না, মনে রাখবেন এই প্রাপ্য শব্দ দ্বারা বোঝাচ্ছে, লিখে রাখেন প্রাপ্য, প্রাপ্য দ্বারা বোঝাচ্ছে পাবো, কি পাবো, এটা হচ্ছে সম্পদ, কি এটা সম্পদ। আর প্রাপ্ত দ্বারা বোঝাচ্ছে পাইছি, কি পাইছি, প্রাপ্ত হইছি বা পাইছি, তার মানে এটা হচ্ছে আয়, এটা কি আয়। এই জিনিসটা কনফিউশন ক্রিয়েট হয় অনেকের, প্রাপ্যর অপর নাম প্রাপ্য মানে পাবো, আর প্রাপ্ত মানে পাইছি। ক্লিয়ার? অন্যান্য ক্লিয়ার কিনা? অন্যান্য ক্লিয়ার? অন্যান্য ক্লিয়ার? হুম, তাহলে আমি কিছু দিছি, আরো থাকতে পারে, আরো থাকতে পারে, আমি জাস্ট সিম্পল দিছি যে থাকতে পারে উত্তোলন সুদ থাকতে পারে। হ্যাঁ, উত্তোলন করলে অংশীদাররা যখন উত্তোলন করেন তারা যখন সুদ দেয়, উত্তোলন সুদ আপনার জন্য আয়। শিক্ষানবিশ সালামি, কি শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি। দেখেন শিক্ষানবিশ সালামিটা হচ্ছে গিয়ে আয়, শিক্ষানবিশ সালামিটা হচ্ছে আয়। যদি বলে শিক্ষানবিশ ভাতা, তখন সেটা হয়ে যাবে ব্যয়। কি বললাম? শিক্ষানবিশ ভাতা বললে তখন সেটা হয়ে যাবে অন্যান্য ব্যয়, ঠিক আছে, এটা আমি পরে আসতেছি অন্যান্য ব্যয়ের মধ্যে। তাহলে শিক্ষানবিশ সালামি কনফিউজ থাকলে রেখে রাখেন, শিক্ষানবিশ সালামি হচ্ছে আয়। তবে যদি বলে শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ দিয়ে আবার কনফিউজ বলা হবে না, শিক্ষানবিশ, শিক্ষানবিশ ভাতা এটাকে বলা হয় খরচ। খরচ লিখে রাখেন। ক্লিয়ার? স্যার ক্লিয়ার? এইভাবে যদি খুঁটে খুঁটে পড়েন, আপনাদেরকে আর্থিক বিবরণীতে পুরো বানায় ফেলবো ইনশাল্লাহ, পুরো। ঠিক আছে, খালি লেগে থাকেন। আর্থিক বিবরণী এত কেন কঠিন ভাবে? 20টা মার্ক থাকে এখানে, বাধ্যতামূলক আপনাকে দিতেই হয়, স্কিপ করার কোনো সুযোগ নেই, তাহলে এ প্লাস আসবে না। আর্থিক বিবরণী যদি অ্যান্সার না করেন এ প্লাস কোনোভাবে পাবেন না, কারণ ওখানে 50, এমসিকিউ তো ধরেন 25, তারপরেও কি 50 আর 25 কত 75, তারপরে 5টা মার্ক লাগে। এই 5টা মার্ক পাইতে গেলেও কি আর্থিক বিবরণী আপনাকে টাচ করতেই হবে। ঠিক আছে, ডান ডান, সবাই কি ক্লিয়ার হয়েছেন? আমার হলো ডান, সবাই কি ক্লিয়ার হয়েছেন? এই যে অন্যান্য আয় কিছু যদি ক্লিয়ার হয় লেখেন, অন্যান্য আয় ক্লিয়ার, বা সি লেখেন, ডি লেখেন, একটা লিখেন। লেখা না বুঝলে আমাকে বললেন। হুম,
বিক্রয়কে বলা হয় পরিচালনা আয়। বিক্রয় ছাড়া যত মুনাফা জাতীয় আয় আছে এগুলোকে বলা হয় অন্যান্য আয়। কি কি হতে পারে? ভাটা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, উপভাড়া, বিনিয়োগের সুদ, প্রদত্ত ঋণের সুদ, সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা, উত্তোলনের সুদ, শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামিটাকে বলা হয় আয়, আর শিক্ষানবিশ ভাতাকে বলা হয় ব্যয়। ঠিক আছে? বর্ষা ক্লিয়ার, সোনিয়া ক্লিয়ার, আর বাকিরা কি ক্লিয়ার হইতে পারছেন? শিলা ক্লিয়ার, ওকে। বাকিরা 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 কমেন্ট করেন। নোহা কি আছে? রাবেয়া ক্লিয়ার হয়েছেন? আপনারা লিখছেন? মিম উমাইরা দেখি ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে, মুছে দিলাম। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তাহলে অন্যান্য আয় যদি ক্লিয়ার, এখন অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয় বলতে যে ব্যয়গুলো সরাসরি পরিচালনার অংশ না, কিন্তু আপনি পরিচালনা না করে বসে বসে আপনাকে দিতে হচ্ছে, মানে ওটা আপনার কোনো পরিচালনা হচ্ছে না, অটোমেটিকলি ব্যয়টা ইনক্রিজ হচ্ছে, অটোমেটিকলি আপনাকে ওটা প্রদান করতে হচ্ছে। এটা হচ্ছে অন্যান্য ব্যয়। কেমন হতে পারে? আপনি ঋণ গ্রহণ করছিলেন, ঋণ গ্রহণ করে বসে আছেন 1 বছর ধরে, আপনাকে প্রতি বছর সুদ দিতে হচ্ছে, তাহলে ঋণের সুদ। ঋণের সুদ এটা কিন্তু ঋণ গ্রহণকৃত ঋণের সুদ। হ্যাঁ, এটা কিন্তু গ্রহণকৃত ঋণের সুদ। ঋণ প্রদানের সুদ কিন্তু আবার কি হয়ে যাবে? অন্যান্য আয়। হ্যাঁ, গ্রহণকৃত। তাহলে ঋণের সুদটা কোনটা? ঋণের সুদটা যেটা ঋণ নিয়েছিলেন কারো কাছ থেকে, তাকে যে সুদটা দিবেন এটা হচ্ছে ঋণ গ্রহণকৃত ঋণের সুদ। তাহলে ঋণের সুদ। হ্যাঁ, তারপরে বলতে পারেন সরঞ্জাম যে আপনি বিক্রি করে যদি ক্ষতি হয়, সরঞ্জাম বিক্রি করে যদি লাভ হয়, মুনাফা হয়, তখন সেটা অন্যান্য আয়। আর সরঞ্জাম বিক্রয় জনিত ক্ষতি, ক্ষতি হলে সেটা আবার কি হয়ে যাবে? অন্যান্য ব্যয়। তারপর যে বলছিলাম শিক্ষানবিশ সালামি যদি অন্যান্য আয় হয়, তাহলে শিক্ষানবিশ ভাতাটা হবে কি? অন্যান্য ব্যয়। শিক্ষানবিশ ভাতাটা হবে কি? অন্যান্য ব্যয়। ঠিক আছে, শিক্ষানবিশ ভাতা। ওকে। আপনি বিবিধ ক্ষতি হয়েছে। হ্যাঁ, কিভাবে হয়েছে? আপনি জাহাজে করে 5 টন মাল আনলেন, হঠাৎ করে দুর্ঘটনার কারণে 2 টন মাল আপনার সাগরে পড়ে গেছে। এটা কি কিছু করার আছে কারো? তাহলে, এবং করার আছে না, তাহলে এটা ক্ষতি। আরো ভাবে হতে পারে, আপনি দোকানে রাতে ঘুমায়া, রাতে দিনে দোকান করে রাতে ঘুমাইতে চলে গেলেন, হঠাৎ করে আগুন লেগে আপনার টাকা পয়সা সব চলে হয়ে গেল, নষ্ট হয়ে গেল, পুড়ে গেল। সেটা হচ্ছে কি বিবিধ ক্ষতি। তার অর্থ পরিচালনার সাথে অংশ না, আনএক্সপেক্টেড যে মানে কস্টিংটা হয় সেটাকে বলা হয় বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতি। এটা কিভাবে চিনবেন? পণ্য চুরি হইলে। হ্যাঁ, পণ্য চুরি হলে, মানে পণ্য চুরি হলে এই নামে লিখতে হবে, বিবিধ ক্ষতি। যদি বলা হয় ক্যাশ বাক্স হতে টাকা চুরি, হ্যাঁ, টাকা চুরি, টাকা চুরি, সেটাও কি অন্যান্য ব্যয়ের মধ্যে ইনক্লুড করে দিবেন। আচ্ছা স্যার, ওকে, দেখি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তারপর আরেকটা দিতে পারেন, ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ এটাকে বলা হয় অন্যান্য ব্যয়, কারণ ব্যাংক আপনার টাকা, ব্যাংক থেকে আপনি যখন টাকা নেবেন, বা ব্যাংক যখন আপনাকে বিভিন্ন ধরনের সেবা দিবে, তখন ব্যাংক আপনার কাছ থেকে কিছু চার্জ কর্তন করে নেবে, সেগুলো ব্যাংক চার্জ। এখন আপনাদের কাজ হচ্ছে অন্যান্য আয়ের মধ্যে ব্যাংক ব্যাংক জমার সুদ আনেন। হ্যাঁ, ব্যাংক জমার সুদ নিয়ে আসেন, এবং অবলিক দিয়ে লেখেন ব্যাংক জমার সুদ, অবলিক দিয়ে লেখেন ব্যাংক সুদ মঞ্জুর। হ্যাঁ, ব্যাংক সুদ মঞ্জুর। এটা কোথায় লিখবেন? এটা লিখবেন অন্যান্য আয়ের মধ্যে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা কোথায় লিখবেন? এটা অন্যান্য আয়ের মধ্যে লিখেন, অন্যান্য আয়। আর অন্যান্য ব্যয়ের মধ্যে হচ্ছে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জের অপর নাম বলতে পারে ব্যাংক জমাতিরিক্তের সুদ। ব্যাংক জমাতিরিক্তের সুদ। এটা কি লিখছেন? এটা লিখছেন? তাতে লিখেন ব্যাংক জমাতিরিক্তের সুদ। ওকে, ডান। তাহলে আমরা কি জানলাম? ঋণের সুদ হতে পারে, সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি হতে পারে, শিক্ষানবিশ ভাতা হতে পারে, বিবিধ ক্ষতি হতে পারে, যেটা চেনার উপায় হচ্ছে পণ্য চুরি হয়ে গেলে বা টাকা চুরি হয়ে গেলে। আর ব্যাংক, আমার তো দোকানই নেই স্যার। আরে দোকান রে, দোকান দিবেন? মনের দোকান, বড় দোকান, স্বপ্নের দোকান, মনের দোকান, বড় দোকান। মানুষ বাস্তবে যেটা করতে না পারে, মানুষ স্বপ্নে অনেক কিছু করে ফেলে। হায় রে ইস, ওই যে আমি একটা শিখেলাম না, অবাস্তব ইচ্ছা বোঝাতে আমরা কি ইউজ করি? আমরা তো একটা একটা শিখেছিলাম, কমপ্লিট সেন্টেন্স। ইংরেজি ইংরেজি কোশ্চেন করা শুরু করে দিয়েছি, বলেন তো অবাস্তব ইচ্ছা বোঝাতে আমরা কোন জিনিসটা ইউজ করি, কোন ওয়ার্ডটা ইউজ করি? বলেন তো। সবার উপর কোশ্চেন করলাম, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। অবাস্তব ইচ্ছা বোঝাতে আমরা কি কোন কোন ওয়ার্ডটা ইউজ করি কমপ্লিট সেন্টেন্স পূরণ করতে?
আমি শিখেছি না গত ক্লাসে, ইংরেজি ক্লাসে? উইশ, ভেরি গুড, উইশ। থ্যাংক ইউ বর্ষা। তাহলে আই উইশ আই ওয়ার এ কিং, I were a queen, I were a bird, I were কোটিপতি, করোড়পতি, তাই না? তার মানে আমরা যেটা বর্তমানে না পারি, সম্ভব না, ভবিষ্যতে কোনো কিছু হওয়ার ইচ্ছা, অবাস্তব, সেটাকে আমরা উইশ ইউজ করি। তাহলে সেটাই ওই যে মানে যেটা সম্ভব না সেটা হওয়ার জন্য আমরা কল্পনা হয়ে যাই, হ্যাঁ, নিজেকে ওরকম কিছু মনে করি। ওকে, তাহলে ব্যাংক চার্জ, ব্যাংক জমাতে সুদ। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এই লাস্ট, সেটা হচ্ছে মূলধনের সুদ। কি? মূলধনের সুদ, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু থাকবে, হ্যাঁ। মূলধন থেকে যে সুদটা দেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে, কারণ অংশীদার অনেক সময় মূলধন সরবরাহ করে, তাদেরকে যখন সুদ প্রদান করা হয় তখন সেটা হচ্ছে কি আমার পরিচালনা অন্যান্য ব্যয়, হ্যাঁ। ওকে, এই হলো আপনাদের অন্যান্য ব্যয়ের কাজ। তাহলে আজকে এই সূত্র এই পর্যন্তই। নোট ডান কিনা লেখেন। হ্যাঁ, রাকিবুল ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, উইশ, থ্যাংক ইউ, গুড গুড, হ্যাঁ সবাই পেরেছেন। তাহলে অন্যান্য আয় ক্লিয়ার কিনা? সবাই এখন একটু ইয়ে লেখেন, ই লেখেন, এন্ড। ই দ্বারা বোঝাচ্ছে ইন্ট, সবাই ই লেখেন। মানে আমাদের এই সূত্র দেওয়া শেষ, মানে আমাদের সূত্রের চ্যাপ্টার শেষ। নেক্সট ক্লাসে আমি মালিকানা সূত্র বিবরণী সূত্রটা দিয়ে দিব, ওটা পরে, ওটা আপাতত লাগবে না। আপাতত এগুলো জানা থাকলে ম্যাথ করানোর জন্য আপনাদের জন্য ক্যাপাবল। সবাই ই লেখেন, ই, ডি না, ই লেখেন, ই, ই লেখেন। রাকিবুল ই, এন্ড, বর্ষা এন্ড, তারপর সবাই এন্ড লেখেন। দিঘি কোথায়? সোনিয়া এন্ড, ওকে। তারপর তারপর দা এন্ড। ওরে বাবা, আমার আগে সমাপ্ত করে দিলেন, আমি তো কিছু কথা বলবো এখনো বলিনি, জাস্ট কমেন্ট চাচ্ছি। কোরিনের সূত্রগুলো লেখা দেন, দিব। কোরিনের সূত্রগুলো এখন না, আমার চার্জার, চার্জের ইয়ে চলে যাবে, মাইক্রোফোন ইয়ে চলে যাবে, ওটা আলাদাভাবে বেসিক ভাবে ম্যাথ করে বোঝাতে হবে, এত সময় আজকে নেই, ঠিক আছে? দিলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। ওটা আমি সুন্দরভাবে নেক্সট ক্লাসে সুন্দরভাবে আমি করায় দেন হচ্ছে ম্যাথে যাবো। ওটা সমন্বয়ের ভিতর জন্য রেখে দিলাম, বুঝছো? মনে হলো বুঝছো, সমন্বয়ের জন্য রেখে দিলাম, আমার মাথায় আছে। কোরিন বুঝে দেবো, কারণ কোরিন না বুঝলে ম্যাথ পারবেন না আপনারা, আমি জানি। নয়, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হলো, আপনারা কি করবেন, যে ক্লাসটা এই পর্যন্ত নেওয়া হলো A to Z, নোটটাকে ভালো করে করবেন, করার পর সুন্দর করে আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবেন। আমি চেক করব কার কোথায় ভুল আছে এবং কোথায় কি হয়েছে, কি কারেকশন করতে হবে, চেক করার পর আমি দেখবো কি কি আমাকে দিয়েছেন। যারা আমাকে নোট দিবেন না তাদেরকে আমি 2 ঘন্টার পর গ্রুপ থেকে ব্যান করে দেব, অর্থাৎ 10 দিনের জন্য তাদের সাসপেন্ড থাকবে, 10 দিন তারা আমার কোনো ক্লাস করতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে মূল শর্ত। দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে নেক্সট ক্লাসে আমি ম্যাথ করার আগে আপনারা এই নোটটা আমি যত সুন্দর করে করে দিয়েছি, কিভাবে কোশ্চেন আমি বলে দিয়েছি, দরকার হলে ক্লাসটা আবার দেখলেন, টেনে টেনে দেখলেন, দেখবেন, দেখার পর আপনারা A to Z নোটটাকে ভালো করে পড়বেন, এবং যেগুলোকে বললাম যে বেশি জোর দিয়ে পড়বেন ওগুলো জোর দিয়ে পড়বেন, যেগুলো বললাম নর্মালি পড়ে গেলে হবে নর্মালি পড়ে গেলেন। 2-3 বার আপনাদের কাজ হচ্ছে 5 বার শেষ করা। আপনার হোম টাস্ক হচ্ছে 5 বার রিভাইজড, কি 5 বার রিভাইজ দিবেন, হ্যাঁ, রিভাইজ দিবেন। এবং সূত্রগুলো কিভাবে মুখস্থ করার টেকনিক বলে দিচ্ছি। সূত্রগুলো মুখস্থ করার টেকনিক হলো, প্রথমে আগে নিজের মতো করে পড়বেন, পড়ার পর দেখবেন যে নিজের মতো করে কয় লাইন লিখতে পারেন, লেখার পর কোথায় আপনার ভুল হয়, যে লাইনটা ভুল হবে ওই লাইনটা বারবার বারবার পড়বেন, পরে আবার লেখার চেষ্টা করবেন। অর্থাৎ সূত্রগুলো 2-3 বার 4 বার করে লেখার চেষ্টা করলে আপনি সূত্র পুরো প্রো হয়ে যাবেন। আপনি যদি সূত্র সম্পূর্ণ বেসিক ক্লিয়ার করতে পারেন, আপনাকে আমি ম্যাথ করানোটা ওয়ান্টের ব্যাপার না, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হচ্ছে সূত্র বলে জানা। এই সূত্রের সমস্যা থাকার কারণে তারা ম্যাথ ধরতেই পারে না, পারেই না। তাহলে আপনি ক্রয় থেকে যে ক্রয় ফেরত বিয়োগ করতে জানেনই না, তাহলে আপনি কিভাবে ম্যাথ করেন বলুন? এই কারণে আপনার কাজ হচ্ছে সুন্দরভাবে নোটটাকে ভালো করে পড়া, এবং যেভাবে সূত্র মুখস্থ রাখার টেকনিক শিখাই দিছি এবং যেভাবে আলোচনা করে দিছি, আশা করি অনেকটা ইজি হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় রাখলে ইনশাআল্লাহ বেস্ট অফ লাক। দেখা হবে নেক্সট ক্লাসে, তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।